অনেক আগে চলে আসছে, ঘটনা কি? স্যার ক্লাস কি 9টা থেকে হওয়ার কথা না? হ্যাঁ, পরে তোমাদের ক্লাস হবে না, এটা জানো না? না তো স্যার, তো জানতাম না। তোমাদের সয়েল সায়েন্সের ক্লাস ছিল 9টা থেকে নাকি? স্যার আপনি 9টা কি থেকে তোমাদের? অ্যাগ্রোনমি নেবেন? হ্যাঁ। আপনি কি অ্যাগ্রোনমি নেবেন স্যার এখন? জি জি, আমি এগ্রোনমি নিব। জি স্যার। এগ্রোনমি তোমাদের 11টাতে থাকার কথা ছিল, ওইটা আমাকে কে জানি ফোন দিয়ে বললো যে ওই ক্লাসটা ক্যান্সেল হলো। আমি তাদেরকে কালকে রাতে বলে রাখছিলাম যদি আগের ক্লাসটা আগে শেষ হয় আমাকে জানানোর জন্য, কারণ আমার 12টা একটা মিটিং আছে। আমি নাস্তা করতেছি, তোমরা আসতে থাকো। কথা বলো, আমি স্যার সোয়াল আসতেছি। সায়েন্স ক্লাস যে হবে এটা আমাদেরকে জানানো হয়নি। তোমার আমাকে কে ফোন একটা, তোমাদেরই তো সিয়া সম্ভবত নাকি, সে আমাকে ফোন দিয়ে ক্লাস হবে না। পরে আমি বলছি তাহলে আমি 10টা থেকে নিব ক্লাস, বুঝছো? আচ্ছা রাইজ এবং মেইস, আচ্ছা তাহলে এটা কবে নিছে, গত সপ্তাহে? স্যার 10 তারিখে। 10 তারিখে? তাহলে ওই তোমার আহ, মনে আছে তো যা যা পড়াইছে, মনে আছে তো নাকি, নাকি ভুলে গেছো? আচ্ছা, শোনো, আমি আজকে আমি আমার মতো করে 2টা ক্রপ শেষ করে দিব। এখন স্যারের সাথে যে সব জায়গায় তোমার ইয়ে হবে, একটু ডিফার হবে, ডিফারেন্স হবে, সেটা আমাকে বলবা যে কোন কোন জায়গায় ডিফারেন্স হচ্ছে। কারণ হচ্ছে কি, এটা একজন শিক্ষকের শেষ করে দেওয়ার কথা, তো এই সেমিস্টারে এসে কয়েকজন পড়াচ্ছেন, তো আমার মনে হয় যে এদিক ওদিক হবে। এখন সমস্যাটা কোথায় আমি বলতেছি যে ডিফার কেন হবে। ধরো আহ, কি বলে, লেবার কস্ট একজনে ধরে 500, আরেকজন 600, একজনের 400, আবার ট্রাক্টর কস্ট একজনে এভাবে ধরবে, আরেকজন এত টাকা ধরবে। এই জায়গাগুলো তোমাদের মনে থাকলে আমাকে বলবা, ঠিক আছে? আমাকে প্রশ্ন করবা যে স্যার এই স্যার এটা বলছে, আমি এটা উত্তর দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের কস্ট অফ প্রোডাকশন কি, তারপরে ম্যাটেরিয়াল, নন ম্যাটেরিয়াল, ইনপুট কস্ট, ওভারহেড কস্ট, এগুলো পড়ানো হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এগুলো তো আর গেলাম না, ঠিক আছে? তোমার আমি জাস্ট কস্ট অফ প্রোডাকশনটা ক্লাস 10টা বাজে শুরু করে দিলাম, হ্যাঁ। আর যারা যারা আসুক আসুক, তোমাদের যেহেতু ইনিশিয়াল আলোচনা শেষ, আমার মনে হয় সমস্যা হবে না। আমি ভাবছিলাম যে ইনিশিয়াল কিছু আলোচনা করব। কস্ট অফ প্রোডাকশন আমি তোমাকে 2-1 মিনিটে বলে দেই। কস্ট অফ প্রোডাকশন হচ্ছে মানে, দেখো এখানে এই কথাটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে কস্ট অফ প্রোডাকশন মানে প্রোডাকশনের কস্ট। আমরা নর্মালি এই কথাটাকে দুভাবে বলি, কস্ট অফ প্রোডাকশন, অথবা অফ লিখি না, প্রোডাকশন কস্ট বলি, প্রোডাকশন কস্ট অফ ডিফারেন্ট ক্রপস। এটা আপনি হচ্ছে কি এটা। স্ক্রিন শেয়ার করেছেন? না, করি নাই আচ্ছা। এখনো। সবসময় খালি স্ক্রিন শেয়ারিং, তোমাদের অভ্যাস হয়ে গেছে এখন, না? শোনো, এখন কস্ট অফ প্রোডাকশনটা নর্মালি আমরা করে থাকি হচ্ছে, ইনিশিয়ালি আমরা জানতে চাই আসলে একটা, তোমরা এখন যারা অনেকেই বিভিন্ন কি বলে এটাকে, উদ্যোক্তা বা বিভিন্ন কৃষি কাজ, মেনলি এগ্রো বেসড যে কাজগুলো, মানে ব্যবসাতে যাচ্ছ, তোমরা কিন্তু মানে এই বিষয়টা চিন্তা করে রাখো যে আমি এই ব্যবসাতে যাচ্ছি, আমাকে অবশ্যই এই এই ব্যবসা করতে গেলে আমার কি পরিমাণ কস্ট হবে, তার মানে প্রোডাকশন কস্ট কত হবে, তারপরে ফাইনালি আমার একটা বেনিফিট কি আসবে। তোমাদের নামটা এখানে প্রোডাকশন কস্ট আছে ঠিকই, কিন্তু তোমাদের কিন্তু ফাইনালি এটা হিসাব করবা যে কত টাকা লাভ আসে, এটা কিন্তু করে শেখানো হচ্ছে। এখন এটা কস্ট গুলো বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে ধরো ম্যাটেরিয়াল কস্ট, নন ম্যাটেরিয়াল কস্ট। এইটা আবার হচ্ছে ইনপুট কস্টের 2টা ভাগ। ইনপুট কস্ট হচ্ছে যেগুলো তোমার হচ্ছে ডিরেক্টলি ইয়েতে আহ, তোমার কস্ট প্রোডাকশনের সাথে রিলেটেড। এটা আসলে বলতে বলতে গেলে অনেকগুলো আইটেমস চলে আসবে। তো এই তোমরা যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ বা আইডি দিচ্ছ, নো নিড, হ্যাঁ, তোমাদের আইডি দেওয়া দরকার নেই, আমি একটা লিংক দিব কিছুক্ষণ, ওইটাতে তোমরা নাম অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও, ঠিক আছে? তোমরা একটু উত্তর দিও, বুঝছো? তো জি তোমাদের স্যার। ইনপুট কস্ট, তোমাদের কস্ট মেইনলি 2 ধরনের, ইনপুট এবং ওভারহেড কস্ট। ইনপুট কস্ট গুলো হচ্ছে যেগুলো ডিরেক্টলি রিলেটেড টু ক্রপ প্রোডাকশন। যেমন হচ্ছে ডিরেক্টলি কি কি লাগবে তোমাদের, কি কি কিনতে লাগে, তোমাদের ফার্টিলাইজার্স লাগবে, তারপরে লেবার, মেইনলি লেবার লাগে, ফার্টিলাইজার লাগে, তারপরে হচ্ছে যে তোমাদের যে চাষ করতে যে পাওয়ারটা লাগে, পাওয়ার টিলার বা ট্রাক্টর,
এইগুলো হচ্ছে ডিরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন। এটা হচ্ছে ইনপুট কস্ট। ইনপুট কস্ট আবার আমরা দুই ভাগে লিখি, একটা ম্যাটেরিয়াল, নন ম্যাটেরিয়াল। নন ম্যাটেরিয়াল গুলো হচ্ছে যেগুলো, যে কস্ট গুলো আমরা ব্যয় করি হচ্ছে লেবার বা ওই যে এনিমেল বা যেটা পাওয়ার বললাম, পাওয়ার, এনিমেল বা ট্রাক্টর, এইগুলো। আবার কি কি দিচ্ছে? এই অ্যাটেন্ডেন্স দিবা না প্লিজ, তোমরা কথা শোনো না নাকি, শুধু দেখে যাচ্ছ নাকি? এটা কিন্তু বিরক্তিকর, আমি না করছি তো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। তারপরে হচ্ছে নন মেটেরিয়াল হচ্ছে এটা, আর মেটেরিয়াল হচ্ছে যেগুলো তোমার হচ্ছে সরাসরি যেগুলো খুব লাগবেই, যেমন হচ্ছে সিড, তারপর ফার্টিলাইজার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। আর ওভারহেড কস্ট হচ্ছে যেগুলো ইনডিরেক্টলি রিলেটেড, তোমার এগুলো হচ্ছে যেমন জমির দাম, তারপরে আমরা কিছু কস্ট মানে রেখে দিই যেটা লাগবেই, মানে হঠাৎ করে কোনো একটা প্রবলেম হলো, তার জন্য 5% আমরা যে ইনপুট কস্ট পাবো তার ইয়ে করি, তার জন্য আমরা কিছু রেখে দিই। আর এই হচ্ছে তোমাদের টোটাল কস্ট। তারপরে আমরা এই দুইটা কস্টকে যোগ করে যে কস্টটা পাবো সেটা হচ্ছে টোটাল আমাদের পোস্ট প্রোডাকশন কস্ট ফর দ্যাট ক্রপ। তারপরে আমরা এ থেকে আউটপুট যা পাবো সেগুলোকে বিক্রি করব, বিক্রি করে আমরা একটা লাভ অথবা লোকসান হলো কিনা সেটা আমরা চেক করব। এই তো নাকি? কেউ কি শুনতেছো আমার কথা? জি স্যার। তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে, ঠিক আছে? এইখান থেকে মিনিমাম 20 নম্বরের পরীক্ষায় থাকতে পারে তোমাদের, ঠিক আছে? অতএব বি কেয়ারফুল, এটা একটু ভালোভাবে শিখে রাখো। এখানে মুখস্থ করার কিছু নাই, কিন্তু তোমাদের মানে কি বলে, ভীতির জন্য এটা থেকে অনেক সময় তোমরা কিছুই পারো না। আমি তোমাকে স্ক্রিন শেয়ারিং দিচ্ছি, দাঁড়াও। দেখো তো এমএস ওয়ার্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ক্লিয়ারলি দেখা যায় কিনা দেখো। জি স্যার। আমি পাওয়ার পয়েন্ট দিচ্ছি না, কারণ পাওয়ার পয়েন্টে তোমার ইয়ে হয়, অনেক সময় এডিট করা যায় না, বুঝছো? মানে এডিট করা যাবে না, আমি এটা তো এডিট করবো, তো এই জন্য বলতেছি। ক্লিয়ার? জি স্যার। দেখো তো দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। ফার্স্ট আমি শুরু করছি গমের প্রোডাকশন কস্ট, কস্ট অফ প্রোডাকশন অফ হুইট পার হেক্টর। তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে এইভাবে, একটু মনে রাখো, আমাকে তোমরা একটু আমার সাথে একটু কনভারসেশনে আসো। পরীক্ষায় প্রশ্ন থাকবে কস্ট অফ প্রোডাকশন হুইট পার হেক্টর, তখন কিন্তু তোমাদের অনেক সময় থাকে 2 হেক্টরে, থাকে 2 হেক্টরে। কস্ট অফ প্রোডাকশন হুইট পার 2 হেক্টর, তখন কিন্তু সব ডাবল হয়ে যাবে। অনেক সময় 1.5 হেক্টরের জমির জন্য বলে, এক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের সরাসরি চলে যাই। প্রথমে আমরা হুইটের কস্ট অফ প্রোডাকশন বের করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ইনপুট কস্ট আমরা বের করব। ইনপুট কস্ট অথবা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টটা লিখতে না পারলে সমস্যা নাই, তোমরা ইনপুট কস্ট শুধু লিখবা। তারপরে এখানে আমরা ইনপুট কস্ট অলরেডি বলছি দুই প্রকার, নন মেটেরিয়াল এবং ম্যাটেরিয়াল। দেখো নন মেটেরিয়াল আমি কি কি বলছিলাম, যেগুলো হচ্ছে এই যে লেখা আছে যে লেবার বা পাওয়ার, এই ধরনের। এখন আমাকে বলো, স্যার তোমাদের যা পড়াইছেন সেখানে এই যে নন মেটেরিয়াল কস্টে 1 নম্বর যেটা আমাদের প্রয়োজন সেটা হলো যে ল্যান্ড প্রিপারেশন। স্যার কিভাবে ল্যান্ড প্রিপারেশন করেছে, ট্রাক্টর দিয়ে নাকি পাওয়ার টিলার দিয়ে নাকি ইয়ে দিয়ে, ওই যে ব্লক পাওয়ার দিয়ে? স্যার পাওয়ার টিলার দিয়ে। পাওয়ার টিলারের খরচটা কিভাবে ধরছে আমাকে একটু বলো তো। তার খরচটা কিভাবে দিছে বলো তো পাওয়ার টিলার, মনে আছে? দেখো তো। স্যার 5,000 টাকা স্যার পার 5,000 টাকা পার হেক্টর ধরেছিল। পার হেক্টর। আর লেবার কস্ট, লেবার স্যার কস্ট কত 500 ধরছে? টাকা। কত? স্যার 500 টাকা। আচ্ছা, এখন আহ, দাঁড়াও একটু জিনিস তোমাদের বলি। এই যে এখানেই আমি জানতে চাচ্ছিলাম যে স্যার কতটুকু করাইছেন আর আমি কিভাবে চেঞ্জ করব। স্যার ধরছেন 5,000 টাকা, হ্যাঁ। অ্যাকচুয়ালি পাওয়ার টিলার দিয়ে করানো হয়, হয় সমস্যা নেই, 5,000 টাকা। আর লেবার কস্ট হচ্ছে 500 টাকা স্যার ধরছেন, তাই তো? একটু ভালোভাবে খেয়াল করো, এখানে যদি ভুল থাকে পরীক্ষা সব ভুল হয়ে যাবে তোমাদের। আমি লিখতেছি, ঠিক আছে? স্যারেরটাও লিখতেছি। আর তোমাদের লেভেলে তো আমি আর স্যারই শেষ করব। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, একটু ওয়েট করো। এই কথা বলো না। আবার বলো, কথা বলো। একবার বলে কোঅপারেট করো, কথা বললো, আবার বলে কথা বলো।
এই কে বললা যে একবার কথা বললো আর একবার কথা বলো না? কে বললা এটা? হ্যাঁ, এই কে বলছো? আমি জিজ্ঞেস করছি, কথা শোনো না তুমি? এই ছেলে, আমি জিজ্ঞেস করতেছি কে বললা এই কথাটা? যে আমি বললাম যে তোমরা বললা যে একবার বলো কথা বলো আর একবার বলো কথা বলো না। কে বলছে এই কথাটা? Recording in progress. আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কে কথাটা বললো একটু আগে যে একবার বলো কথা বলো আবার না বলো? আমি এটা না জানা পর্যন্ত কিন্তু ক্লাস কন্টিনিউ করবো না। কে বলছো? সাহস করে বলো। আমি জানতে চাচ্ছি, জাস্ট তার সাহসটা দেখতে যাচ্ছি। কে বলছো? একটা ছেলে বলছো? কে বলছো? কথাটা বলো আমাকে। এই ছেলেদের মধ্যে যে জানো এই কথাটা বলছো, আমাকে ইনবক্স করো তো, পার্সোনালি ইনবক্স করো তো, এখানে মেসেঞ্জার চ্যাট বক্সে ইনবক্স করো। আমি বলবো না কাউকে। কে বলছে বলো, শুধু আইডিটা বলো। যে কেউ আমাকে জাস্ট একটা মেসেজ দাও, পার্সোনালি একটা মেসেজ দাও। এই এভরি ওয়ান থেকে বাদ দিয়ে ওই যে আমাকে শুধু একটা মেসেজ দাও তো। এগ্রিকালচার লেভেল 3 তে একটা মেসেজ দাও। আচ্ছা, 245 জন স্টুডেন্ট আছো এখানে, তোমরা একজনও কথা বলছো না? গাইজ, একটা ছেলে কথা বলছো না কেন? আমি জিজ্ঞেস করছি কে বলছে এই কথাটা। কথা শোনা যাচ্ছে না তোমাদের? কানে কানে যাচ্ছে না আমার কথাটা? এই গ্রুপের সিআর কে? এই গ্রুপের সিআর কে? আমি জিজ্ঞেস করতেছি গ্রুপের সিআর কে? আমার কথা কি তোমাদের শোনা যাচ্ছে না? স্যার এটা তো 4 সেকশনের সাথে ক্লাস হচ্ছে, 4 জন সিআর আলাদাভাবে আছে এখানে। এই কথাটা বলতে এতক্ষণ লাগে কেন তোমাদের? এই কথাটা বলতে এতক্ষণ লাগতেছে কেন? আমার তো মনে হচ্ছে তোমরা কেউ ক্লাস করতেছো না। ক্লাসে ঢুকে তোমরা অন করে চলে গেছো। তোমাদের চেয়ে আমার সময় অনেক ইম্পর্টেন্ট। তোমাদের যেমন ক্লাস করার যেমন বাধ্যবাধকতা আছে, আমাকে ক্লাস নেওয়ার বাধ্যবাধকতা আছে। তোমাদের চেয়ে আমার সময় অনেক ইম্পর্টেন্ট। আমি জাস্ট জানতে চাচ্ছি কে এই কথাটা বললা যে একবার বলো কথা বলতে বলো আবার বলো কথা না বলতে বলো? কে বলছে এই কথাটা? আমাকে জাস্ট সে, কে বলছে এই কথাটা? যে বলছো সে তো শুনতেছে কথাটা, আমাকে বললেই তো হলো স্যার আমি বলছি। তো প্রবলেমটা কোথায় তোমাদের এখানে? একটা কথা বলছো, এখন বলতে সমস্যাটা কোথায় যে স্যার আমি বলছি? কে বলছো এই কথাটা? যদি তুমি সাহস করে স্বীকার করো যে স্যার আমি বলছি, তার মানে তোমার কোনো দোষ নাই। কিন্তু তুমি যদি এখন যদি কথা না বলো, তার মানে মনে হচ্ছে তুমি একটা অন্যায় করছো, সেখানে তুমি এখন হাইড করতে যাচ্ছ নিজেকে। আমার দোষটা হয়েছে আমি রেকর্ডিং করতে সময় অল্প, আমি রেকর্ডিং করতে দেরি করছি। রেকর্ডিং করলে আমি ঠিকই শুনতে পারতাম যে কে কথাটা বলছে। আমার তো প্রয়োজন ছিল না রেকর্ডিং করার। আমার এখন রেকর্ডিং করতে হচ্ছে কারণ তোমরা একটা সাইড টক করছো। আমি যা শুনতে যাচ্ছি কে বলছো, এবং আমার আমার সম্পর্কে ধারণাই আছে যে আমাকে সবাই চিনো। আমি কিন্তু এটা বের করে ফেলবো কে বলছো। আমি সিরিয়াসলি এটা বের করে ফেলবো।
স্যার অনেকে হয়তো কথাটা শুনেছে কিন্তু কে বলেছে হঠাৎ করে বোঝা যায় না। তোমাদের এটা ভয়েসে শোনা যায় নাই, কে কে বলছে এটা বোঝা যায় নাই? স্যার অনেক স্টুডেন্ট তো স্যার বোঝাটা অনেক মুশকিল। student স্যার, জি তখন স্যার। শুধু একটা স্টুডেন্টের কথা বলছে, একটা স্টুডেন্টের কথা বলছে। সমস্যা নাই, আমি দেখতেছি। হ্যাঁ, এনিওয়ে ক্লাস তো করতেই হবে, সেটা করাচ্ছি। দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা এই স্লাইডটা। জি স্যার জি দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখো এখানে সর্বশেষ যে ঘোষণাটা আসলো 2017 সাল 2021-এর 17 জানুয়ারি, এটা হচ্ছে বাংলাদেশ সরকার থেকে সর্বশেষ দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিক তোমাদের এই ক্ষেত্রে তোমাদের লেবার কস্ট যেখানে আসবে, যে 500 টাকা স্যার যেটা ধরছেন, এটা হবে অদক্ষ শ্রমিক। আমাদের ফার্মে আমাদের বা বাংলাদেশে যারা ফার্মার আছেন বা লেবার হিসেবে কাজ করেন সবাই অদক্ষ, আনস্কিল্ড বলে যেটাকে। সরকার সর্বশেষ যে নির্ধারণ করছে অর্থ মন্ত্রণালয় থেকে, সেটা হলো দৈনিক মজুরি হার হচ্ছে 550 টাকা অদক্ষ শ্রমিকের জন্য। দেখো দেখা যাচ্ছে কিনা জানি না, অদক্ষ হচ্ছে 550 টাকা আর দক্ষ হচ্ছে 600 টাকা দৈনিক। অতএব তোমরা যারা লেভেল 3 আছো তোমাদের মানে, আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি। এখন এটাতে আসো। দেখো এখানে যেটা স্যার যেটা বলছিলেন 500 টাকা, এটাও হবে না, ঠিক আছে? তো এটা 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 কেটে দেবো, ঠিক আছে? স্যার যেটা বলছে 500 টাকা সেটাও হবে না। এখানে লাস্ট ইয়ার ছিল 400 টাকা, এক বছরের মধ্যে 150 টাকা বাড়ছে, তাহলে এই 400 টাকাও হবে না, ঠিক আছে? গত বছর যেটা আমি স্টুডেন্টদের পড়ানো হয়েছিল, গত বছর তোমাদের যে লাস্ট বেস ছিল তাদেরকে 400 টাকা ছিল, মানে সরকারের প্রজ্ঞাপন ছিল 400 টাকা, তার মানে 400 টাকা হবে না। সরকার এখন কত টাকা প্রজ্ঞাপন জারি করছে অদক্ষ শ্রমিকের জন্য? 550 টাকা। 550 টাকা। তোমাদের কস্ট অফ প্রোডাকশন এখন থেকে লেভেল 4 এ 1 এ যদি অন্য সেমিস্টার অন্য কোনো সাবজেক্টে থাকে সেখানেও 550 টাকা হবে। ফার্দার যদি কোনো নোটিশ না আসে, যদি না বৃদ্ধি পায়, তার মানে তোমরা এখানে স্যার যেটাই বলুক, স্যার যদি নেক্সট কোনো ক্লাস নেন স্যারকে বলে দিবা, স্যার এটা শফিক স্যার বলছেন যে এটা প্রজ্ঞাপন জারি হয়েছে সম্ভবত 550 টাকা অদক্ষ আর দক্ষদের 600 টাকা। এই হচ্ছে তোমার ফাইনাল কথা, এখানে নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? আচ্ছা, স্যার এখানে পাওয়ার টিলারের বিষয়টা বলছে, তো পাওয়ার টিলার 5,000 টাকা, ঠিক আছে? আমি পাওয়ার টিলারে যাব না, আমি তোমাদের ট্রাক্টরে পড়াবো, ঠিক আছে? নরমালি ফার্মে এখন ট্রাক্টর ইউজ করে। আর পাওয়ার টিলার যদি হয় 5,000 টাকা, ঠিক আছে? তোমরা ওটা হিসাব করবা, ঠিক আছে? 5,000 টাকা দিয়ে করবা, তবে আমি হুইটের কথা বলতেছি, ট্রাক্টর দিয়ে করবা। এখন তোমাদের প্রিপারেশন অফ এ ল্যান্ড বাই ট্রাক্টর, একটা ট্রাক্টর ডেইলি 1 হেক্টর জমি চাষ করতে 6,000 টাকা নেয়, ঠিক আছে? 6,000 টাকা নেয়। আর লেবার যদি এই ট্রাক্টরের সাথে ওই জমিটা প্রিপারেশন করতে ওই দিন একটা ট্রাক্টর চালাতে একজন লেবার লাগবে, রাইট? একটা ট্রাক্টর চালাতে একটা লেবার লাগবে তো, নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, উত্তর দিবা। সাথে এজন্য একটা লেবার, এখানে নাম্বার অফ লেবার রিকোয়ার্ড পার হেড পার ডে, তাহলে এখানে একজন। আর যেদিন জমিটা চাষ করবে দেখবা যে একজন আরেকজন ফার্মার অথবা লেবার, ফার্মারই হোক, ওনাকে লেবার হিসেবে আমরা কাউন্ট করবো, যেহেতু উনি ডেইলি বেসিস কাজ করবে। উনি ওই ট্রাক্টর যখন জমিতে চাষ করবে তখন আরেকজন লেবার কিন্তু লাগে জমির আইল টাইল বা বিভিন্ন ধরনের মানে কাজ করতে। তাহলে লেবার টোটাল 2 জন আমি দিছি এখানে। তাহলে 2 জন লেবারের 2 জন 550 করে কত টাকা হয়? 1100 টাকা, রাইট? জি স্যার। 1100 আর 6000 তাহলে কত হয়? 7,100 টাকা, নাকি? জি স্যার। আচ্ছা, 6,800 টাকা ছিল ধরো গত বছর হিসাব, 6,000 প্লাস হচ্ছে 400 টাকা করে 800, তাহলে 6,000 আর 800 কত? 6,800। তাহলে এটা এই বছর হিসাব থাকবে না, এটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানে তোমার যেটা এখানে একটু কারেকশন করে দেই, আমি তোমাদের এই নোটটা দিয়ে দিব, এখানে দিয়ে দেবো। এখানে আমি তাহলে 550 করে দিচ্ছি। 550 টাকা পার হেড পার ডে, এগুলো সব বাতিল করে দিচ্ছি। হ্যাঁ,
তাহলে তোমাদের এই ইয়ার ঠিক হয়ে গেছে, এই যে এটাও ঠিক করে দিছি। তাহলে তোমাদের ট্রাক্টর দিয়ে যদি চাষ করো তাহলে 6,000 টাকা পার হেক্টর লাগবে একটা হুইটের জমি চাষ করার জন্য, সাথে 2 জন লেবার, তাহলে টোটাল কস্ট হবে 7,100। তার পরবর্তীতে দেখো, আমি আমার আইল, তারপরে স্টাবলস, হুইট জমি শুধু চাষ করাই নাই, তার পরবর্তীতে জমির যে অন্যান্য প্রিপারেশন আছে তার জন্য 10 জন লেবার আমরা ধরে রাখি পার হেক্টর জমিতে হুইটের। তো 10 জন লেবার যদি আমি 550 টাকা করে ধরি, তাহলে কত টাকা হবে আমাকে বলতে হবে এটা। 10 জন লেবার 550 টাকা করে, স্যার 5,000। স্যার 5,500। 5,500 আমি এটা করে রাখছি, কিন্তু এটা কিন্তু আপডেট করে দিছি, জাস্ট তোমাকে ওইটা দেখানোর জন্য রেখে দিছিলাম। আচ্ছা, তারপরে যখন জমি প্রিপারেশন হয় আমরা জমিতে ফার্টিলাইজার্স প্রয়োগ করি, কেয়ারিং মানে ফার্টিলাইজার নিয়ে এসে জমিতে আমরা ফার্টিলাইজার্স ম্যানিউরস দেই। সেক্ষেত্রে 3 জন লেবার আমরা ধরে রাখি। 3 জন লেবার 550 টাকা করে ধরলে কত আসে? 3 5 1500 আর 150, 1650। 1650। আচ্ছা, আমি এগুলো আপডেট করে রাখছি, তা তোমাদের শুধু এখন বলে যাচ্ছি। সিড ট্রিটমেন্ট এন্ড সোয়িং অফ সিডস ইন রোস। আমরা নরমালি হুইট, তোমরা যে হুইটের প্রোডাকশন টেকনোলজি পড়তেছো, অলরেডি পড়ে গেছো, তোমাদের সিড, তোমাদের প্রোডাকশন টেকনোলজি অলরেডি শেষ থিওরি ক্লাসে। সেখানে দেখবা আমরা হুইটকে কিন্তু রোতে চাষ করার জন্য প্রিফার করি। রোজ নরমালি রোতেই সবচেয়ে বেস্ট, মানে সাইন্টিফিক ওয়েতে, কিন্তু আমাদের দেশে এটা ব্রডকাস্টিং করে, তোমাদের পড়ানোর সময় স্যাররা বলছেন হয়তো। কিন্তু রোতে যদি চাষ করো এবং সেটা সিড ট্রিট করে নেওয়ার পর আমরা 25 জন লেবার ম্যান্ডেটরি করি। 25 ইন্টু 550, তাহলে দেখো 13,750 টাকা আসবে। ঠিক আছে। তারপরে জমিতে সিড শো করার পর জমিতে মিনিমাম প্রথম 1 সপ্তাহের মতো 5 দিন ধরি আমরা। তোমরা কি জানো যে লেবার কিন্তু 30 দিন হিসাব করা যায় না? জানো নাকি এটা? 30 দিনের কিন্তু হিসাব করা যায় না। যে একজন লেবার যদি আমাদের ফার্মে যারা লেবার কাজ করে তাদেরকে কিন্তু 30 দিনের বেতন দেওয়া হয় না। মনে করো তোমরা যদি 550 টাকা করে ধরো, 30 দিন যদি ধরো 550 300 ইন্টু 30, এটা হবে না। তাদেরকে ম্যাক্সিমাম 22 দিনের টাকা দেওয়া হয়, 22 ডেজ, কারণ যে ছুটি থাকে যে। এই জন্য এখানে আমরা নর্মালি হুইট ফিল্ডে 1 উইকের কথা বললেও 5 ডেজ এর বেশি নিতে পারি না। তাহলে 5 দিন যদি শ্রমিক এখানে মানে পাখি তাড়ানোর জন্য রাখা হয়, তাহলে 2 জন লেবার লাগবে, এক একটা জমিতে 2 জন লেবার লাগবে। তাহলে 5 দিনের জন্য 10 জন লেবার, 10 জন লেবারের জন্য 550 টাকা করে হলে 5,500। এই হিসাবগুলোই দেখো, এই 5,010 টাকার হিসাব কিন্তু অলরেডি 10 জন হিসাব কিন্তু অলরেডি এখানে আছে, দেখো 5,500। কারণ এটা আবার ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, তোমরা এইভাবে একটু সময়টা বাঁচাতে পারো পরীক্ষার হলে। তারপরে উইডিং 2বার উইডিং করতে হবে, 2 টাইমস, একবার 15 দিন বা 20 দিন পরে, তারপর আবার 30 থেকে 35 দিন পরে। প্রতিবার 15 জন শ্রমিক লাগবে, তাহলে 2বারে লাগবে 30 জন। তো 30 জনের জন্য 550 টাকা করে হলে লাগবে হচ্ছে 16,550 টাকা। তোমরা যদি হিসাবটা করতে পারো ভালো, ভুল হলে আমাকে বলবা। স্যার, ইরিগেশন বলো। রাশেদ স্যার আমাদের এখানে হার্বিসাইড দিয়েছিলেন। উইডিং এর জায়গায় হ্যাঁ, হার্বিসাইড দিয়ে উইডিং করার ব্যাপার। হার্বিসাইড দিয়ে উইডিং করাচ্ছেন? এটা জি কি স্যার। ধানে নাকি ইয়েতে, কিসে? স্যার দুইটাতে, ধান আর মিক্স। আচ্ছা, এটা কি সার কি মানে ধান লাগানোর পরে হার্বিসাইড দিচ্ছেন নাকি জমি প্রিপারেশনের সময় বা আগে? নরমালি উইডিং আমরা হার্বিসাইড প্রয়োগ করি কখন? ধরো তুমি জমিতে কিছু লাগাইতে যাবা, তখন দেখবা জমিতে প্রচুর আগাছা হয়ে গেছে, তখন তুমি তো আর এটা শ্রমিক দিয়ে করতে পারবে না, তখন আমরা হার্বিসাইড প্রয়োগ করি। দেখবো যে 1 সপ্তাহের মধ্যে পুরো জমি সবগুলো উইড মারা যায়, তখন আমাদের ল্যান্ড প্রিপারেশন করি, তখন ফসল লাগাই। কিন্তু নরমালি ধান অথবা অন্যান্য ফসল লাগানোর পর আমরা কিন্তু উইডিসাইড বা হার্বিসাইড কম দেই। স্যার এখন তো ধান লাগানোর পর স্যার হার্বিসাইডে দেয়। তাই নাকি? হার্বিসাইড দিচ্ছে? হ্যাঁ স্যার, আমাদের এলাকায় তো স্যার তোমরা যে লেভেল 1 এ 1 2 তে ধান লাগানোর পরে কি হার্বিসাইড দিছিল নাকি তোমরা নিজেরাই চাষ করছো, উইডিং করছো? স্যার আমরা দেইনি, কিন্তু আসলে স্যার মাঠ পর্যায়ে তো কৃষকরা হার্বিসাইড ইউজ করতেছে এখন। আর তো স্যার ওইভাবে মানে হাত দিয়ে করে না স্যার। ধান লাগানোর 7 দিন পরে। হিসাবটা আমাকে একটু বলো তো, স্যার হিসাবটা বলো তো, স্যার হিসাবটা একটু আছে তোমাদের কাছে? স্যার সম্ভবত 3 জন বা 4 জন দিয়েছিলেন এখানে।
3-4 জন। আর খরচটা টোটাল কস্ট হারবিসাইডের খরচের কথা বলে নাই? হ্যাঁ, ওটা তারপর- ম্যাটেরিয়াল কস্টে দিয়ে আচ্ছা দিয়েছি। ম্যাটেরিয়াল কস্টে যাবে, আচ্ছা ঠিক আছে। এখানে as far as I know আমরা উইডিং এ শ্রমিক ব্যবহার করি। উইডিং এর জন্য বাংলাদেশে এখনো অ্যারাউন্ড 80%, তোমরা যে যাই বলো আমি এটার সাথে ডিসএগ্রি করছি। তোমরা যদি বলো যে এখন আমি তোমাদের বলি কেমনে তুমি যে হারবিসাইডটা অ্যাপ্লাই করবা সেটা কি মানে কি সিলেক্টিভ না নন সিলেক্টিভ? স্যার কি সিলেক্টিভ হারবিসাইড বলছে না নন সিলেক্টিভ হারবিসাইড বলছে? এটা বলে নাই তাই না? জি স্যার বলে। তুমি যদি সিলেক্টিভ হারবিসাইড দাও দেন ওকে। এখন আমাকে জানতে হবে ওই মানে তুমি হারবিসাইড অ্যাপ্লাই করার পূর্বে তোমাকে জানতে হবে যে ওই উইডটা আসলে কি উইড। ক্লিয়ার? মানে তখন আমাকে জানতে হবে যে যে উইডটা আছে সেটার জন্য অ্যাকচুয়ালি বাজারে কোন হারবিসাইড পাওয়া যায়। এখন তুমি যদি নন সিলেক্টিভ হারবিসাইড অ্যাপ্লাই করো তোমার ক্রপসও কিন্তু আগার সাথে মারা যাবে, যেহেতু নন সিলেক্টিভ যে কোনো ধরনের ক্রপসকে সে মেরে ফেলবে। নো সিলেক্ট, কিন্তু তোমাকে সিলেক্টিভ হারবিসাইড অ্যাপ্লাই করতে হবে। তখন তোমার জমিতে যদি দুর্বা থাকে, দুর্বা তো হয় না ধান খেতে, ধরো মুথা, তারপরে শ্যামা। এখন শ্যামা এবং মুথার জন্য কোন হারবিসাইড পাওয়া যায় এটা বাজার থেকে তোমাকে সিলেক্ট করে এনে অ্যাপ্লাই করতে হবে। এখন শ্যামার জন্য যদি স্পেসিফাই কোনো হারবিসাইড থাকে সেটা তুমি অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে সিলেক্টিভ হারবিসাইড বলে। তখন শ্যামাটাই শুধু মারা যাবে, অন্যান্য যত ক্রপস থাকবে জমিতে সেটা মারা যাবে না। ক্রপস যাবে না, ধানের চারাও মারা যাবে না। এখন ধান খেতে যদি 3-4 ধরনের উইড থাকে এবং প্রত্যেকটা উইডের কিন্তু মারা যাওয়ার জন্য কিন্তু মোড অফ অ্যাকশন ভিন্ন ভিন্ন ধরনের। এখন শ্যামাকে যে হারবিসাইড দিয়ে মারতে পারবা, অন্য ধরো মুথা আছে সেটাকে ওই হারবিসাইডটা মারবে না, কারণ এটা সিলেক্টিভ হারবিসাইড, এটা শুধু সিলেক্টিভ উইডকে মারবে। এখন তোমাকে যেটা চিন্তা করতে হবে, ফার্মারদের দেখতে হবে যে এটা কোন হারবিসাইড বাজারে অ্যাকচুয়ালি পাওয়া যায়। এখন ফার্মাররা আমার মতে এখন তোমরা যারা বলছো যে এখন এটা করে যে সমস্ত এগ্রো বেসড রিচ ফার্ম আছে সেখানে কিছুটাই করে, যারা তাদের ইনপুট ভালো, রিচ যেটাকে বললাম আমি। এখন তুমি ফার্মারদের কাছে গিয়ে বলবো আপনি সিলেক্টিভ হারবিসাইড দেন, এটা এখানে হয়েছে, তখন 3-4টা উইড হলে জমিতে 3-4 ধরনের হারবিসাইড করতে হবে। আমি যেটা বললাম এটা আমি স্যারের সাথে কথা বলবো, স্যার কেন এভাবে বলছে। স্যার যদি বলে যে না এটা এভাবে দাও, স্যার যেহেতু সিনিয়র, আমি স্যার একটা এখানে মেনে উইডিং এর জায়গায় এখানে আমি হারবিসাইড অ্যাপ্লিকেশন দিয়ে দিব, তখন লেবার 2 বা 3 জন যা লাগে তোমাদের আপডেট করে দিব। ঠিক আছে? এখন পর্যন্ত আমি এখানে উইডিং রাখবো, ঠিক আছে, উইথ লেবারস, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, স্যার ইরিগেশনে 2বার ইরিগেশন করি, 2 জন 4 জন 2200 টাকা। তারপরে দেখো টপ ড্রেসিং অফ ফার্টিলাইজার্স এন্ড স্প্রেইং অফ ইনসেক্টিসাইডস, যদি ইনসেক্ট থাকে সেক্ষেত্রে 3 জন লেবার লাগবে, সেটা হচ্ছে 3 জনের হিসাব আমরা অল্প করে দেখছো, 3 জনের জন্য 300, এই যে 3 জনের জন্য আছে এখানে 1650। তারপরে দেখো রোগিং করার জন্য, রোগিং তো স্যার বলছেন তাই না, রোগিং এর জন্য 2 জন লাগবে 1100 টাকা। তারপরে যখন এটা হারভেস্ট করব এবং কেরিং খরচ যেটা 30 জন লেবার, 30 জনের হিসাব আমরা অলরেডি করছি উপরে মনে হয় সম্ভবত, হ্যাঁ 30 জনের জন্য যেখানে আছে 16,500 টাকা। তাহলে এখানে ক্যালকুলেশন টিপ দেওয়া দরকার নাই, ক্যালকুলেটরে লিখে দিবা সরাসরি। আর থ্রেশিং, ড্রাইং, ক্লিনিং এন্ড উইং এর জন্য আরো 30 জন ধরে রাখো। এখন এখানে 16,500 টাকা। আর হিপিং অফ স্ট্র, মানে যে ফাইনালি যে স্ট্রটা পাওয়া সেটা তুমি যদি রেখে দিতে চাও তার জন্য, মানে টোটাল স্ট্রটা প্রিপারেশন ফাইনালি স্টোর করাটা, এটা হচ্ছে 10 জন 5,500 টাকা। 10 জন হিসাব আমাদের কাছে আছে এখানে, হ্যাঁ এটা আছে। এখন তোমাদের একটা প্রশ্ন উত্তর দিই, তোমাদের কোনো প্রশ্ন আছে এখন নন ম্যাটেরিয়ালে? নাই। আমি বলি প্রশ্ন, আমি যখন ছাত্র ছিলাম আমি করছিলাম। আচ্ছা এখন 30 জনই দিতে হবে এমন কোনো কথা আছে? 30 জন, তুমি যদি এখানে 25 জন দাও প্রবলেম, এনি প্রবলেম? না স্যার। কোনো প্রবলেমই না স্যার। এখানে ড্রাইং সেশন তুমি 25 জন দিলে প্রবলেম নাই। স্যার কম্বাইন হারভেস্টার দিলে কি স্যার 25 জন লাগবে? না লাগবে না। কম্বাইন হারভেস্টার হলে তো এগুলো কিছুই লাগবে না, কিন্তু এই যে তখন হারভেস্টিং কেরিং এ এখানে কমে যাবে, এখানে লাগবে না। এখানে যিনি এখানে ধরো 3-5 জন দিলেই হবে, কারণ কম্বাইন হারভেস্টারে তোমার তো ওই মেশিনই সব করে ফেলে। কিন্তু হুইটের ক্ষেত্রে কম্বাইন হারভেস্টার এখন আসে নাই, ঠিক আছে? রাইসের ক্ষেত্রে আসছে, রাইস। জি স্যার। আচ্ছা এখন আমি তোমাদের বলতেছি হুইটের দেখো ক্ষেত্রে তো ব্যবহার করা হচ্ছে স্যার এখন। কম্বাইন হারভেস্টার ব্যবহার করে? জি স্যার।
আমি দেখি নাই রে ভাই, তুমি দেখছো কোথায়? আমি তো বাংলাদেশে দেখি না এখনো। সম্ভবত স্যার আহ, উত্তরবঙ্গেই তো ব্যবহার করতেছে স্যার ভিডিওর জন্য। হুইটের জন্য করতেছে। আচ্ছা, যদি করে থাকে আমি হয়তো বা জানি না, অনেক কিছু তো না জানার বাইরে আমার। এখন হচ্ছে হারভেস্টিং এন্ড ক্যারিং এর জন্য তখন কমে যাবে, তবে তোমাদের এত দরকার নেই, তোমরা লেবারে যাবে, ঠিক আছে? এখানে 25 জন দিলে প্রবলেম হবে না, কিন্তু 20 জন দিলে আবার সমস্যা হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। 30 জনের জায়গায় 35 জন দেওয়া যাবে না, 30ই ম্যাক্সিমাম লিমিট, এখানে ম্যাক্সিমাম ধরে হিসাবটা করা হয়েছে। উইডিং এ 2 টাইমস 3 জন দেওয়া হয়েছে, এখানে তুমি 2 টাইমস 26 জন দিতে পারো, নো প্রবলেম, কিন্তু আবার 20 জন দিতে পারবে না। মানে একটা মিনিমাম বা ম্যাক্সিমাম রেঞ্জ আছে, ঠিক আছে? এগুলোর জন্য মিসিং না হয়, এগুলো যদি প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবা ভবিষ্যতে। এ হচ্ছে তোমাদের টোটাল নন মেটেরিয়াল কস্ট। টোটাল কত টাকা আসে আমি হিসাব করে দেখছি, এখানে 93,450 টাকা আসে, ঠিক আছে? 93,450 টাকা। তোমরা কেউ যোগ করছো নাকি? টোটাল যোগ করছো? আর তোমরা কি কেউ ক্যালকুলেটর করে হিসাব করতেছো নাকি, বলো আমাকে। জি স্যার, এটাই আছে। আচ্ছা, ভুল হলে সমস্যা নাই, তোমরা আবার ঠিক করে নিও, আমি তো তোমাদের নোটটা দিয়ে দেবো। এখন যেটা হলো, তোমাদের এখানে দু একজন দেখলাম ভালোই আপডেটেড, মানে এই সব বিষয় নিয়ে, পাওয়ার টিলার, তারপরে কি ট্রাক্টর, তারপরে হচ্ছে কম্বাইন হারভেস্টর ইন রাইস এন্ড হুইট ফিড। এখন দেখো ম্যাটেরিয়াল কস্টে, এই যে ছেলেটা কথা বলছিল, এই যে বলছো যে ছেলেটা একটু আগে, তাকে কি আমি কোথাও ধরছিলাম নাকি, বলো তো? ওর সাথে আমার কোনো সমস্যা আছে নাকি? এই বলো তো, তোমার সাথে আমার কোনো সমস্যা আছে নাকি? তোমাকে কি মাছ চুরি করতে ধরছিলাম নাকি আমি ক্যাম্পাসে? তোমরা হলে আসো কে কে? এখানে কি হলে আসো? তোমরা কি হলে আসছো নাকি, বলো তো, কথা বলো। কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? কতজন তোমরা, কি আসলে ক্লাসে নাই নাকি? স্যার আমরা ম্যাক্সিমামই বাসায় আছি, যার তুমি যার। না, ছেলেদের কথা বলছো, ছেলেরা 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 তো ফুটবল টুর্নামেন্ট চালু করছে হলে, বুঝো নাই? তোমাদের হলে হলে তোমার কি বলে, হলে আসো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু হলে এই সকালে মাছ চুরি করে কেন রাতে 1টা 2টা 3টা 4টা 5টা থেকে? ওইখান থেকে ওইটা কি ছাত্র দেখে তোমাদের ভার্সিটি সম্পদ দিকে ওইটাও তোমরা খেয়ে ফেলবা? ডেলি 40 জন 30 জন 25 জন মাছ ধর বসি দিয়া, মানে খাবারে এত আকাল পড়ছে নাকি? হ্যাঁ বলো, এটা নেশা, শখ? ইশাকা লেগে মাছ ধর এটা শখ? ভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে আজকে 50 বছর হলো, কারো তো এরকম কোন স্টুডেন্টের তো প্রাক্তন এত স্টুডেন্টের তো দেখলাম না কখনো শখ হতে গণহারে। তোমরা 100 জন দেখছি মাছ ধরতে, তুমি কি তার মধ্যে একজন নাকি যে তোমাকে ধরছিলাম নাকি? নাকি হলেই আসো না এখনো? স্যার কার কথা বলতেছেন বুঝতেছি না স্যার, আমি বাসায় আছি। ওই যে আমাকে বললা যে কথা বলতে নিষেধ করছে আর কথা না নিষেধ করছে, তুমি বলছো নাকি এই কথা? না স্যার, এটা আমি বলিনি। মানে যে এই কথাটা বলছে তার সাথে তাকে হয়তো বা আমি ক্যাম্পাসে মাছ চুরিতে ধরছিলাম। আচ্ছা তোমরা বলো তো, ইশাকা যে লেকটা মাছ চাষ করা হয় এখানে, এটা কি ছাত্ররা কি এটাতে মাছ গণহারে ধরে খেতে পারবে? এটা কি মানে হলের ভিতর গাছগাছালি আছে সেখানে, যেভাবে তোমার আমরা খাওয়া দাওয়া করে, মানে হলের যে সমস্ত ফল হয়, লেকের ব্যাপারে কি একই কমেন্টস তোমাদের, যে এটা আমাদের সম্পদ আমরা খেয়ে ফেলবো, এটাও কি একই কথা নাকি? জানি বলবো না, সমস্যা নাই, ওইভাবেই অ্যাকশন হবে। আচ্ছা দেখো, ম্যাটেরিয়াল কস্টে সিড কি লাগবে, সিড, ফার্টিলাইজার্স, ইরিগেশন, পেস্টিসাইডস এন্ড মিসেলেনিয়াস। হ্যাঁ, সিড পার হেক্টরে হুইটের লাগবে 140 কিলোগ্রাম পার হেক্টরে। বাজার মূল্য হচ্ছে এখন প্রতি কেজি সিটের, হুইট সিটের দাম 40 টাকা। এটা আপডেটেড করা, তারপরে তোমাদের কাছে যদি একটু আপডেট থাকে আমাকে দিবা, বা তোমরা এটা পুট করে নিবা, ঠিক আছে? 40 টাকা, অ্যারাউন্ড 40 টাকা, হয়তো কোথাও 42 টাকা আছে, কোথাও 50 টাকা আছে, 40 টাকাটা স্ট্যান্ডার্ড। কারণ এটা আমি আমার ফার্মের যে যিনি ফার্মের ম্যানেজার আছে ওনার কাছ থেকে নিয়ে এটা আপডেট করছি, কিন্তু এটা আমার দায়িত্ব না।
স্টুডেন্ট হিসেবে তোমাদের দায়িত্ব এটা, আমার শুধু বুঝিয়ে দেওয়ার কথা। দেখো 140 কিলোগ্রাম সিড লাগে পার হেক্টরে হুইটের, 40 টাকা কেজি হলে সিডের দাম আসে 1 হেক্টর জমির 5,600 টাকা। ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ফার্টিলাইজার্স, এখানে দেখো তো সারের দামটা একটু দেখো তো, সারের দামের সাথে আমার দামের পার্থক্য কিরকম? সারের দামটা দিছেন দেখো তো। কি পাওয়া গেছে সার যে দামটা দিছেন তোমাদের? স্যার উনি স্যার জিপসাম 12 টাকা দিয়েছিলেন আর বাকিগুলা ঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে, জিপসামের মূল্য এটা, জিপসাম আরো বাড়ছে। ঠিক আছে, তাহলে দেখো এত কেজি লাগবে পার হেক্টর অফ পার হেক্টরে টিএসপি, ইউরিয়া, এমওপি এন্ড জিপসাম, প্রাইস হচ্ছে পার কিলোগ্রাম এত, তাহলে এত টাকা। ইরিগেশনে আমি একটা ইন এ নাটশেল একটা অ্যামাউন্ট ধরে নিছি 3000, পেস্টিসাইড 2000, মিসেলিনিয়াস যদি লাগে 1000। ঠিক আছে, এটা হুইটের জন্য, রাইসের জন্য বাড়বে, ইরিগেশন বাড়বে, পেস্টিসাইড বাড়তে পারে নাও বাড়তে পারে। তাহলে টোটাল হচ্ছে দেখো ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 21,680 টাকা, এই হচ্ছে তোমার ম্যাটেরিয়াল কস্ট। তাহলে আমার যদি টোটাল ইনপুট কস্ট আমরা বের করছিলাম, এখন তাহলে টোটাল ইনপুট কস্ট হবে কি ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল যোগ করার পর যেটা ফাইনাল হবে সেটা, তাই তো? দেখো তো কত আসে, আমি যোগ করে ফেলছি অলরেডি, 1,15,130 টাকা। আচ্ছা এই এখন আমাকে বলো তো ইনপুট কস্টে কারো প্রবলেম আছে? বুঝতে কারো প্রবলেম আছে নাকি? দেখো না স্যার। আচ্ছা, প্রবলেম থাকবে কিভাবে? সবাই তো ক্লাসের মধ্যে ইন করে কোথায় চলে গেছো এটা তো আমি জানি। ঠিক আছে, ওভারহেড কস্ট এখন হচ্ছে সেকেন্ড যে কস্টটা বেশিক্ষণ পড়াবো না, শেষ করে দিব, কারণ আমি ইন্টারেস্ট পাচ্ছি না, তোমরা রেসপন্স খুব বাজে। সমস্যা নাই, ইউনিভার্সিটিতে আসবে তো, ক্লাস পরীক্ষা হবে তখন রেসপন্স পাবো। ওভারহেড কস্ট অর ফিক্সড কস্ট, দেখো তোমাদের স্যার এখানে যে ইন্টারেস্ট অন ওভারহেড কস্টের প্রথম যে ফিক্সড আমাদের যে ধরতে হয়, ইন্টারেস্ট অন ইনপুট কস্ট এট 9% পার অ্যানাম অফ 6 মান্থ, এটা কত পার্সেন্ট ধরছে স্যার বলো তো? এই পার্সেন্ট ইন্টারেস্ট রেটটা কত ধরছে স্যার? দেখো তো বের করতে পারো কিনা, স্যার একটা মনে আছে কিনা? স্যার ওটা তো 5%, স্যার 6% হচ্ছিল স্যার। 6 না, ইনপুট কস্টেরটা, ইনপুট কস্ট এটা তো, এটা 6। জি স্যার। 6 জি স্যার। ল্যান্ডেরটাই 6 ছিল, ল্যান্ড লিজ নেওয়াটাই 6 ছিল। আর ইন্টারেস্ট অন ইনপুট কস্ট ওটা স্যার এটাও 6 ছিল। জি স্যার। কোথাও থেকে 6% ইন্টারেস্টে তুমি এখন টাকা পাবা? আর মিসেলেনিয়াসে 5%। না এটা ঠিক আছে, মিসেলিনিয়াস 5% ঠিক আছে। এটা তো গত বছর আমি 12 পড়াইছি, এই বছর আমি আজকে আপডেট করছি কালকে রাতে 9%। তো কোথাও কি ব্যাংকে 6% সুদে তোমাকে টাকা দিবে বা এরকম আছে কোথাও? ইন্টারেস্ট রেট কোথাও 6% আছে এখন? 9%ই স্যার কৃষি ব্যাংকে স্যার 9%, সব কৃষি জায়গায় ব্যাংকে 9% এখন। রাষ্ট্রীয় উন্নয়ন কৃষি ব্যাংকে 9। জি স্যার 9%। 9 এটা হয়, এবং মজার ব্যাপার হলো এটা 12 ছিল গত বছর বা 14 ছিল, আমি এটা কমাই আর 9 আনছি, স্যার 6 দিছে, এটা আমি কেমনে করি বুঝতে পারছি। আচ্ছা স্যার হয়তো একটা যুক্তিতে আসছে, আমি স্যারের সাথে কথা বলবো, তোমরা জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা দেখো 9% পারে না, বলো স্যার। বলো শুনতেছি স্যার করোনা এটা 4% নিয়ে আসছে স্যার কৃষির উপর ঋণ। করোনা 4% না, করোনা কালীন, আর বাকি সময় 9%। শোনো ওইটা হচ্ছে স্পেশাল কন্ডিশনে সরকার ভর্তুকি দিচ্ছে, শোনো ওইটা 4% না, ওইটা 9%ই আছে। ব্যাংক থেকে আমরা নিব 4% সুদে, সরকার 5% ভর্তুকি দিবে, আমরা 4% দিব, এই হচ্ছে টোটাল 9%। ক্লিয়ার? জি স্যার। আমি যে একটা লোন নিছি ধরো সিম্পলি, এখানে সরকার আমাকে 5% দিচ্ছে, 5% মধ্যে সরকার 4% ভরে দিবে ভর্তুকি, আর আমার কাছ থেকে 5% দিবে, টোটাল 9%। এখন বাংলাদেশে ফ্ল্যাট করে দিচ্ছে 9% ফ্ল্যাট, এখন তুমি 9% লিখবা, এর কম বেশি করার দরকার নেই, ফাইনাল, এটা নিয়ে আর কথা হবে না। তাহলে ইন্টারেস্ট অন ইনপুট কস্ট যদি 9% হয় পার অ্যানামে, যত টাকা আসে 6 মাসের জন্য অর্ধেক আসবে, দেখো হিসাব করো,
1,15,130-এর 9% যা আসবে এটা হবে ডাবল হবে, আর 5,100 তার অর্ধেক, মানে 6 মাসের জন্য। ঠিক আছে, হিসাবটা বুঝছো কিনা? এটা যা আসবে 9% তার অর্ধেক, কিন্তু 6 মাস যেহেতু জমিটা তো আমরা এই হুইটের জন্য তো সারা 1 বছর আমরা ইউজ করব না, 6 মান্থের জন্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ইন্টারেস্ট অন ল্যান্ড ভ্যালু স্যার কত ধরছেন? 6%। আর জমির ভ্যালু কত ধরছে? 2 লাখ। স্যার এটা কত ধরছেন এটা বলো আমাকে, মনে আছে? স্যার জমির ভ্যালু 1.5 লাখ। না, এটা 2 লাখ। এখনো 1.5 লাখ টাকা জমির ভ্যালু আছে। এটা 2 লাখ অনেক আগের হিসাব। 1.5 লাখ অনেক বাড়াও, এটা 2 লাখ দাও। 2 লাখ টাকা 9%, এটা 6 মান্থ, মানে 2 লাখ টাকা 9% যা আসবে তার অর্ধেক। হিসাব করো, 2 লাখ ইন্টু 9%, অর্ধেক। হিসাবটা বুঝো, ক্যালকুলেটর হিসাবটা পারো কেমনে বের করতে হয়? জি স্যার। 2 লাখ ইন্টু দিয়ে 9 পরে উপরে না পার্সেন্টে ক্লিক করলে যা আসবে তাই, এর অর্ধেক, তাহলে 9,000 টাকা। কিন্তু আমি যদি ধরো এখানে যদি এভাবে হিসাব করি যে ইন্টারেস্ট অন টোটাল ইনপুট কস্ট, অন ইনপুট কস্ট 9% পার অ্যানাম অফ সুগার কেনের কথা যদি আমি বলতাম, সুগার কেন ইক্ষুর যখন আমি তোমাদের পড়াবো একটু পরে ইক্ষুর বিষয়টা, ইক্ষুর ক্ষেত্রে কি তোমার এখানে 6 মাসের হবে না 1 বছর হবে বলো তো? সুগার কেন তোমাদের প্রোডাকশন টেকনোলজি পড়ায় নাই? প্রোডাকশন টেকনোলজি সুগার কেন কে পড়াইছেন? 1 বছর হবে। সুগার কেন কিন্তু নরমালি আজকে লাগালে সামনের বছর এই দিনে আবার কাটা যাবে, মানে 1 বছরের জন্য জমিটা মানে থাকে, মানে অকুপাই থাকে 1 বছর। সুগার কেনে কিন্তু 6 মাস হিসাব করা যাবে না, যা আসবে তাই। ইন্টারেস্ট পড়ছে 9% যা আসবে তাই, ল্যান্ড ভ্যালু যা আসবে তাই, 6 মাস হিসাব করা হবে না, এখানে 1 বছর হিসাব করতে হবে। আর মিসেলিয়ান কস্টে তোমার ইনপুট কস্টে 5% ধরে রাখো, এখানে 5,000 কত 5,456 টাকা। এই হিসাবটা ঠিক আছে কিনা তুমি কিন্তু এটার সাথে বুঝতে পারো। এইটা যদি 9% এর 6 মাসের হয়, 9% 6 মাস হইলেও কিন্তু 9% 1 বছর ধরার পর অর্ধেক করি, মানে এখানে হয় 10,200 10,300 কত টাকা আসে, এর অর্ধেক হচ্ছে 5,180 টাকা। তো এটা যদি 5% হয়, এটা 9% এর অর্ধেক যদি আমরা নিই, তাহলে 4.5% যদি 5,180 টাকা হয়, তাহলে 5% এ 5,700 টাকা। হিসাবটা ক্লিয়ার আছে? মানে ক্লিয়ার তো? এটা বুঝছো আমি কি বলতে চাচ্ছি? তোমার হিসাবটা ঠিক আছে কিনা, তোমার মানে মনে কোনো সন্দেহ আছে কিনা? যেহেতু 9% এর অর্ধেক 5,100, মানে 9% এর অর্ধেক 4.5%, 4.5 যদি 5,180 টাকা হয়, তাহলে এখানে 5% হিসাবটা আমি বলতেছি, সেখানে হচ্ছে 5,756 টাকা। তার মানে হিসাবটা ঠিক আছে। দেখো তো আমি কি বলতে যাচ্ছি, বুঝছো কিনা? স্যার মিসসেলেনিয়াস কস্টটা কি স্যার 1 বছরের জন্য নাকি 6 মাসের জন্য? এটা কোনো 1 বছরের জন্য না, এটা ইন্টারেস্টের 5% ধরে রাখা হয়, বুঝছো? সরি, ইনপুট কস্টের 5% ধরে রাখা হয়। এটা 1 বছর না 2 বছর না, তোমার ফসল যতদিন আছে ততদিন, বুঝে নাই? জি স্যার। জাস্ট মিসেলিনিয়াস কস্টে যা আছে তার 5% ক্লিক করবো। ক্লিয়ার? এখানে 6 মাসে দরকার নাই, ইয়া দরকার নেই, বুঝছো কি বলছি? জি স্যার। মেসেজ তো ক্লিয়ার তো নাকি? আচ্ছা, জি স্যার। তাহলে এখন টোটাল প্রোডাকশন কস্ট কত হলো? তোমার ওভারহেড কস্ট প্লাস আর ইনপুট কস্ট, ওভারহেড কস্ট যোগ করার পরে আসছে 19,937 টাকা 30 পয়সা। পয়সাও ধরতে হবে তোমাদের। তো এই দুইটা যোগ করার পর এটা এবং আর ইন্টারেস্ট কস্ট ছিল, ইনপুট কস্ট ছিল 1,15,130 যোগ হচ্ছে 19,937, তাহলে যোগ করলে কত হয়? 1,35,067 টাকা 30 পয়সা। দেখো তো যোগ করে ঠিক আছে কিনা? ঠিক আছে। এ হচ্ছে তোমার একটা হুইটের প্রোডাকশন করতে গেলে এই পরিমাণ খরচ তোমার আসবে। এখন তোমার যেটা করতে হবে সেটা হলো যে এখন আমার মানে লাভ কত হয়, মানে আমি বিক্রি করে কি পরিমাণ ইনকাম করব, এটা বলে গ্রস ইনকাম। এখন দেখো গ্রস ইনকামের দুইটাই আসবে, একটা হচ্ছে প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট। তুমি যেটা মেইন তোমার যেটা সেটা হলো গ্রেন, তারপরে বাই প্রোডাক্ট হিসেবে তুমি পাবে এখান থেকে স্ট্র। এখন আমরা হুইটের 6,000 কেজি বলছি, 6 টন পাই, 6 টন পার হেক্টর। হুইটের প্রোডাকশন হয় 6 টন পার হেক্টর। প্রাইস রেট প্রতি কেজি হুইটের দাম হচ্ছে 30 টাকা পার কিলোগ্রাম, তাহলে 6,000 কিলোগ্রাম, 6 টনের 6 টন লিখবা দরকার নাই, তুমি যেহেতু কেজি পার হেক্টর লিখতেছো, যেহেতু কেজিতে তোমার হবে প্রাইস রেটটা হবে, সেক্ষেত্রে তুমি 6 টন না লিখে 6,000 কেজি লিখবা। সেক্ষেত্রে 6,000 কেজি ইন্টু 30 টাকা করে হলে 1,80,000 টাকা, অনেক লাভ। তারপর হচ্ছে বাই প্রোডাক্ট, যেটা হলো 4.5 টন বা 4,500 কেজি, তো সেটাকে যদি তোমার
5 টাকা যদি তোমার বাই প্রোডাক্ট বিক্রি করতে পারো প্রতি কেজি, তাহলে 22,500 টাকা আসে। এটা তুমি কমও দিতে পারো, 3 টাকা 2 টাকা দিতে পারো, 2 টাকা বা 4 টাকা দিতে পারো, সমস্যা নেই। তোমাদের বাজারে এখন হুইটের প্রতি কেজির দাম যদি আপডেট হয় বা এটা যদি কমে যায় 25 টাকা, বাংলাদেশে তো বৃদ্ধি পায় না এগুলা, কৃষকরা যেগুলো বিক্রি করে এগুলো কমে যায়, তো সেগুলো তোমার আবার আটার দাম দেখবার ঠিকই বেড়ে গেছে, তাহলে 30 টাকা করে 6,000 আর 5 টাকা করে 4.5 টন, তাহলে এটা টোটাল, তাহলে রিটার্ন কত পাবা? টোটাল রিটার্ন আসতেছে তোমার 2,02,500 টাকা। দেখো তো হিসাবটা বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন যদি টোটাল রিটার্ন আমার 2,02,500 টাকা আসে, তাহলে আমার খরচ হয়ে গেছিল 1,35,760 টাকা 30 পয়সা। তাহলে গ্রস রিটার্ন থেকে যেটা আমি আসবো 2,02,500 টাকা থেকে আমি যদি 1,35,760 টাকা মাইনাস করি, তাহলে আমার লাভ আসবে বা নেট ইনকাম আসবে হচ্ছে 67,432 টাকা। এই হচ্ছে আমার টোটাল লাভ। এটা তোমাকে দেখাইতে হবে, এই পর্যন্ত তোমাকে পরীক্ষা দেখাইতে হবে, ঠিক আছে? এই তোমরা কি আসো লাইনে সবাই? জি স্যার। আচ্ছা, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? না স্যার। আচ্ছা, এই হচ্ছে তোমাদের লাভবান হচ্ছে 67,000 এত। তোমাদের কিন্তু অনেক সময় পরীক্ষায় থাকে বেনিফিট কস্ট রেশিও, বিসিআর বের করতে বলে, এটা জানো তো নাকি? স্যার পড়াইছেন বেনিফিট কস্ট রেশিও? জি স্যার। বেনিফিট কস্ট রেশিও সবসময় 1 এর অধিক হবে, এটা বলছে তো স্যার নাকি? বেনিফিট কস্ট এক যদি হয়, ভাইবার কোশ্চেন 1 যদি হয়, তাহলে তোমার লাভও আসবে না, লসও আসবে না, আর 1 এর বেশি আসলেই তোমার লাভ আসবে, তাই না? বলছে তো স্যার নাকি? জি স্যার। এখন দেখো এখানে বেনিফিট কস্ট রেশিও আমরা কিভাবে বের করব? টোটাল রিটার্ন যা আসছে আমাদের 2,02,500 টাকা, আর টোটাল কস্ট ডিভাইডেড যদি করি, আমরা ভাগ করি, তাহলে 1.49, মানে হচ্ছে আমাদের এই হচ্ছে লাভ। 1 হচ্ছে এখানে তোমার হচ্ছে লাভ না লস না, আর 0.49 যেটা এটা হচ্ছে পুরোটাই লাভ, ঠিক আছে? এই 0.49ই হচ্ছে 67,432 টাকা 70 পয়সা। এখন আরেকটা স্যার পড়াইছেন কি, যে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট অফ প্রোডাক্ট। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে স্যার কেন কিভাবে বলেন জানি না, তোমার ধরো 6,000 কেজি তুমি এখানে 6,000 কেজি তুমি পেলা, কি জানি বলে ইল্ড পেলা, এটা হচ্ছে তোমার 1 কেজি পার ইউনিট, বলতে এখানে কেজি বলি, 1 কেজি প্রোডাক্ট মানে 1 কেজি তোমার গ্রেইন বা প্রোডাক্ট তৈরি করতে কত টাকা খরচ হয় 1 কেজির জন্য? 1 কেজির জন্য কত টাকা খরচ হয় সেটা বের করার জন্য আমরা যেটা করি, টোটাল কস্ট অফ প্রোডাকশন যেটা হয় এটা থেকে বেলো বাই প্রোডাক্ট মাইনাস করি, কারণ এখানে আমি শুধু কত কেজি মানে প্রোডাক্ট তৈরি করতে আমার কি পরিমাণ খরচ হয় সেটা আমরা বের করব। সেক্ষেত্রে আমার বাই প্রোডাক্ট হিসাবটা আমরা রাখবো না, মাইনাস করে দিই বাই প্রোডাক্ট, আর টোটাল কত কিলোগ্রাম আমি ইল্ড পাই, মানে ইল্ড অফ প্রোডাক্ট মানে 6,000, এখানে 6,000, যেহেতু এখানে 6,000 পেয়েছি আমরা, তাহলে এখানে টোটাল কস্ট অফ প্রোডাকশন আছে 1,35,067 টাকা থেকে মাইনাস করবো হচ্ছে ভ্যালু অফ বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্টের দাম ছিল 22,500 টাকা, ডিভাইডেড বাই হচ্ছে ইল্ড অফ প্রোডাক্ট 6,000, তাহলে আমরা প্রতি কেজি প্রোডাক্ট তৈরি করতে 18 টাকা 76 পয়সা ব্যয় হচ্ছে। দেখো তো ক্লিয়ার কিনা? এই হচ্ছে হুইটের ওভারঅল শেষ ক্লাস তোমাদের, হুইটের ক্লাস শেষ। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি সুগার কেনে চলে যাব। সুগার কেনটা জাস্ট এখন দেখাবো। এখানে এই দেখো কস্ট অফ প্রোডাকশন অফ সুগার কেন পার হেক্টর, এখানে বেশিক্ষণ লাগবে না যেহেতু অলরেডি তোমরা জেনে গেছো। এখানে আমি কত দিব, লেবার কস্ট কত দিব, এখানে 550, এটা হয়ে যাবে 7,100 টাকা, যেহেতু 6,000 টাকা পার হেক্টর ট্রাক্টরের খরচ, আর 2 জন লেবার লাগবে 7,000। তারপরে ট্রিমিং অফ আইস, স্প্রেডিং অফ কর্নার্স, রিমুভাল অফ স্টাবল 10 জন, প্রিপারেশন অফ ট্রেন্স, দেখো 90 জন লেবার দিছি, 90 জন লেবার। ট্রেন্স তোমরা করছো? ট্রেন্স প্রিপারেশন সিটুতে করছো তো মনে হয় না? না স্যার। মাঠে আসলে তোমরা ফার্মে জমি কি বলে ক্যাম্পাসে আসলে তোমাদের গর্ত করাবো, অনেক সুন্দর সুন্দর গর্ত করাবো। এটা হচ্ছে ট্রেন্স প্রিপারেশন। ট্রেন্স মানে হচ্ছে গর্ত। সুগার কেন যেভাবে ট্রেন্স মেথড আমরা করি সেখানে 90 জন লাগবেই। তারপরে ফার্টিলাইজার্স এবং ফার্টিলাইজার ক্যারিং খরচ, অ্যাপ্লিকেশন খরচ, সেট প্রিপারেশন মানে সেট কি বুঝো তো? সুগার কেনের যে সেট বুঝো? জি স্যার।
ওই যে সিডটা যেটা আমরা লাগাই যেখান থেকে নতুন গাছ হয় সেট, বীজ টাকা বলা বীজ। তারপর হচ্ছে ক্যারিং এন্ড প্লান্টিং অফ 30 জন, উইডিং দুবার করব, গ্যাপ ফিলিং করব, গ্যাপ ফিলিং যদি দরকার পড়ে করব, আর্থিং আপ করতেই হবে, কারণ সুগার কেন যদি লাগানোর পর যদি আর্থিং আপ না করি, মাটি না দিই, পড়ে যায় কিন্তু অনেক, ঠিক আছে। 30 জন লাগবে। ইরিগেশন 3বার দিতে হবে, ট্রাশিং, র্যাপিং, পপিং, এগুলো তোমাদের পড়ানো হয়েছে তাই না? ট্রাশিং, র্যাপিং, পপিং এগুলো পড়ানো হয় নাই? 10 জন লাগবে। তারপরে পেস্টিসাইড স্প্রে করতে 5 জন, আর লাস্টে ফাইনালি হারভেস্টিং এন্ড কেয়ারিং এ 90 জন। আমি ডান দিকে যে হিসাবের ঘরটা এটা খালি রাখছি, তোমরা এখানে বসায় দিবা 90 × 550। পারবা না এটা করতে? জি স্যার পারবো। আচ্ছা, গুড। তারপরে হচ্ছে হ্যাঁ বলো স্যার উইডিং এর যে রেঞ্জটা স্যার আগেরটার মধ্যে উইটের ক্ষেত্রে বললেন যে স্যার 25 এর কম হওয়া যাবে না, এখানে সেটা মানে কম বেশি কেন হচ্ছে? না না না, ধরো পরীক্ষার সময় তোমরা 30 জন মুখস্থ করে আসবা, তোমরা কি শিওর তোমরা 30 জন মনে রাখতে পারবা? 30 ওই 30 জন লেবার লাগবে, মনে রাখতে পারবা? এতগুলো কষ্ট করার পরে মনে রাখতে পারবা? এক্স্যাক্টলি 30 জন না দিলেও সমস্যা নাই, তুমি 28 জন দিতে পারো, 25 জন দিতে পারো, 26 জন দিতে পারো, কিন্তু 20 জন দেওয়াটা অনেক কম হয়ে গেল না? এত কম লাগে লেবার তোমাকে? সুগার কেনে যদি স্যার 20 জন দেয়া, সুগার কেনে 20 জন, সুগার কেনে কম লাগবে। সুগার কেনের উইডিং এ ধরো হুইডের উইডিং আর সুগার কেনের উইডিং এর মধ্যে অনেক পার্থক্য। আমি তোমাকে কেন বলছি, সুগার ক্যানের যে যখন গাছটা বড় হয়ে যায় তখন যে উইডটা থাকে, উইডিং যে হয়, উইডটা হয়, সেটা কিন্তু সুগার ক্যানটা খুব বেশি ক্ষতি করতে পারে না। কিন্তু হুইটের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে প্রথম 2 উইকের মধ্যে যদি উইডিংটা না করো, পুরো ফসলই কিন্তু ড্রাস্টিক্যালি রিডিউসড হবে। কারণ হচ্ছে ওইখানে উইডের সাথে হুইটের ব্যাপক কম্পিটিশন হবে যদি উইডিংটা না করো। আর এখানে যদি তুমি উইডিংটা নাও করো 1-2-3 সপ্তাহ, সুগার ক্যানকে কিছুই করতে পারবে না সে। সুগার ক্যানের উইডিং ক্ষেত্রে খুব কম ইয়া লাগবে। তোমার হুইটের ক্ষেত্রে যে পরিমাণ মনোযোগ দিয়ে যে পরিমাণ লেবার লাগবে উইডিং করতে, এইখানে কিন্তু ওই পরিমাণ লোক লাগবে না। কারণ তুমি চিন্তা করো, সুগার ক্যানের সাথে উইট খুব বেশি কম্পিট করতে পারবে? মেসেজটা ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? কিন্তু এইখানে আবার অন্যান্য খরচ বেড়ে যাবে। দেখো এখানে কিন্তু ট্র্যাশিং করতে, র্যাপিং করতে, প্রপিং করতে কিন্তু খরচ বেড়ে যাবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপর দেখো তোমরা এটা যোগ করে নিও টোটাল কত নন ম্যাটেরিয়াল কস্ট। তারপর ম্যাটেরিয়াল কস্টে দেখো সেট আমাদের টোটাল কোয়ান্টিটি, এখানে সম্ভবত একটু ভুল হয়ে গেছে কিনা, আচ্ছা আমি নট শিওর, এখানে তো সেটের অ্যামাউন্ট হবে, কেজি হবে না। আচ্ছা কেজি হবে সম্ভবত, কারণ এটা হচ্ছে যেহেতু কেজি সমস্ত হিসাব করছি, এটা 5 টাকা প্রতি সেটের দাম 5 টাকা হবে। আচ্ছা এটা আমি একটু সংশোধন করে দিব, আই এম নট শিওর, ঠিক আছে? এটা কেজি হবে না, কারণ তাহলে আমাকে 2টা ঘর করতে হবে। এইগুলোর জন্য কেজি পার হেক্টর হিসাব করতে হবে, আর এটার জন্য অ্যামাউন্ট লাগবে। অ্যামাউন্ট কারণ 6500 সেট লাগবে না, 6500 কেজি লাগবে। দাঁড়া, 6500 কেজি হয়, এত এত সেট লাগে না, তাহলে এটা কেজি হবে। এত কেজি পার হেক্টর সেট লাগবে, তাহলে প্রতি কেজির দাম হচ্ছে 5 টাকা। আর টোটাল কত এটা বসাবা। তারপরে দেখো, আচ্ছা আরেকটা বিষয়, এখানে কিন্তু নতুন আসছে কাউডাং। তোমাদেরকে কাউডাং হিসাবটা সাথে দিছেন? দেখো তো তোমাদেরকে দেন নাই। কাউডাং অনেক সময় দিতে হয় জমিতে, তো সারও হয়তো বা অনেক সময় হয় কি, ধরো ফার্মাররা অনেক সময় ধান চাষ করবে কিন্তু জমিতে কাউডাং দেয়, গোবর দিয়ে দেয়। প্রতি কেজি গোবরের দাম কিন্তু 1 টাকা বা 2 টাকা, জানো নাকি? 1 টাকা বা 2 টাকা। জি স্যার। সেই ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজার এখানে লিখলে হবে না, তোমাদের আগে যেমন শুধু ফার্টিলাইজার লিখছে, এখানে কিন্তু ম্যানুয়ালস লিখতে হবে। কাউডাং তোমাদের দিয়ে দিতে পারো, তোমাদের রাইসের ক্ষেত্রে যদি কাউডাং দাও নো প্রবলেম। কাউডাং এখানে আমি অল্প ধরছি, হুইটের ক্ষেত্রে ধরে, সুগার ক্যানের ক্ষেত্রে 1 টন ধরছি, 1000 কিলোগ্রাম, 1 টাকা কেজি। কিন্তু রাইসের ক্ষেত্রে হয়তো 5 টন লাগবে, 5 টন অথবা 10 টন লাগতে পারে। যদি দিতে চাও 10 টন দিও, কারণ কাউডাং বেশি লাগে, অনেক বেশি লাগে। তাহলে এটা হচ্ছে 1 টাকা। তারপরে ইউরিয়া যে প্রাইস তোমাদের বলা আছে, এটা শুধু মুখস্থ করতে হবে, আর এটা হচ্ছে প্রাইস, দামটা জেনে নিবা। এটা আপডেট যদি পাও আমাকে বলবা যে স্যার এটা ইউরিয়া দাম বেড়ে গেছে। একজন আমাকে বললো গত ক্লাসে যে স্যার এটা আমাদের বাজারে আমি ইউরিয়া কিনতে গেছি, আমার কাছ থেকে 25 টাকা রাখছে। আমি বললাম কতটুকু কিনছো? বলছে স্যার 1 কেজি, বা 1 কেজি মানে বাসার জন্য 1-2 কেজি লাগছে। আমি 2 কেজি নিচ্ছে, 50 টাকা নিচ্ছে, ঠিকই আছে। তুমি যদি বেশি বস্তা কিনো, 1 বস্তা কিনো 50 কেজির বস্তা, তাহলে 16 টাকা করেই পড়বে। ক্লিয়ার মেসেজ?
স্যার বলো। এক্সাম আসছে, আমাদের যদি এরকম প্রাইসটা আপডেট করে তখন কি কোনো আমরা প্রবলেম না, আপডেট আমি প্রাইস যেটা দিছি, আমি ফাইনালি যেটা দিছি যে এখন যেটা আপডেট করে দিচ্ছি এটার এদিক ওদিক হবে না, কেউ বলবে না, কারণ পুরা সেমিস্টারে লেভেল 3-2 তে পুরা সেমিস্টারে এই আপডেটটা আমি কাজ করতেছি, অন্য কোনো স্যার দায়িত্ব নাই, কিন্তু লুটাস স্যার আমার নোটটা সম্ভবত পান নাই। আমি কিন্তু এটা পুরোটাই আপডেট করে দিয়েছি সমস্ত লেভেলে, ঠিক আছে, লেভেল 4-এও আপডেট করে দিছি। আপডেট না মানে সমস্ত ক্রপস গুলোকে নিয়ে আমি এগুলো কাজ করি, ঠিক আছে, মার্কেট প্রাইস বলো বা কি কি করতে আসলে আমি এগুলো এডিট করি, এই জন্য এটা খালি রাখি। সবাইকে এটা দিয়ে দিই, তবে সম্ভবত রাশেদুর রহমান লুটাস স্যার এটা পান নাই কেন জানি মনে হচ্ছে, আমি মেল করে দিচ্ছি, স্যার হয়তো এটা খেয়াল করেন। এনিওয়ে এটা আমি যা আপডেট করবো সেটাই পরীক্ষার মধ্যে এটাই লিখবা, কোথাও কোনো প্রশ্ন আসলে বলবা যে শফিক স্যার এটা বলছে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। স্যার কার্ডনে হ্যাঁ কারণ স্যার কার্ডনে যে ব্যাপারটা বললেন যে কোনো ক্রপের ক্ষেত্রে কি আমরা কার্ডন দিতে পারি না? হ্যাঁ দেই তো আমরা, শোনো, জমি যখন তুমি 1 বছর 2 বছর 3 বছর পর পর ধান চাষ করতেছো, জমির কিন্তু উর্বরতা কমে যাচ্ছে। এই জন্য অনেক সময় হয় কি কৃষকটা 3 বছর বা 4 বছর পর পর যে হঠাৎ করে গোবর দেয়, জমি চাষ করার পূর্বে গোবর দিয়ে রাখে কতদিন, 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে গোবর দিয়ে রাখে জমিতে, সেক্ষেত্রে কিন্তু কাউডাং হিসাবটা চলে আসবে। কিন্তু যেহেতু নর্মালি 2-3 বছর কাউডাং দেওয়া হয় না, তখন তোমার হিসাবে ধরে না। কিন্তু সুগার কেনে ধরতে হয়, কারণ সুগার কেন হচ্ছে তোমার এটাকে কি বলে, কি ক্রপ জানি বলে এটাকে, স্টোরিপ না কি, আমরা মনে করতে পারছেন, একজস্টিক ক্রপ, সেটা হলো প্রচুর পরিমাণে জমি থেকে ইয়েটা নেই, নিউট্রিয়েন্ট বা জমির উর্বরতা মানে বেশি নেই, নিউট্রিয়েন্ট বেশি টানে, সেক্ষেত্রে সুগার কেনে দিতেই হবে প্রতি বছর, দিতেই হবে প্রতি বছর। কিছু কিছু ক্রপ আছে, ধরো ধরো তুমি যদি বিন বিন চাষ করো, বিন অথবা ধরো লিগুমিনাস ক্রপ, তোমাকে 2-3 বছর, একটা যদি 5 বছর জমিতে লিগুমিনাস ক্রপ চাষ করো, ওইখানে গোবর দিতে হবে না। কিন্তু তুমি যদি একটানা কফি, চা অথবা সুগার কেন চাষ করো, তোমাকে প্রতি বছর দিতে হবে, কারণ এগুলো হচ্ছে একজস্টিক ক্রপ, মানে তোমার জমি থেকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট অবজর্ব করে। সেক্ষেত্রে কি হবে, তোমাদের পড়াইছে তো, এগুলো আমাকে বলতে হচ্ছে কেন, তোমাদের পড়ায় না এগুলো, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 তো পড়াচ্ছে কোন কোন ক্রপস এর ক্ষেত্রে আহ জমিতে বেশি পরিমাণে ম্যানিউর ফার্টিলাইজার দিতে হবে, কোন কোন ক্রপস এর ক্ষেত্রে কম দিতে হবে, এগুলো পড়ানো হয়ে গেছে। এখন যদি তোমরা না বুঝো তাহলে কিছু করার নেই। তারপরেও বললাম সুগার কেনে কাউডাং দিতেই হবে, কারণ প্রতি বছর সুগার কেন প্রচুর পরিমাণে ইয়ে করে। আরেকটা প্রবলেম হচ্ছে কি, ধরো আমি বলি, নর্মালি সুগার ক্যান হচ্ছে একটা জমিতে বছরে একবার চাষ করা যায়, মানে 1 বছর পরে হারভেস্ট করতে হয়। সেক্ষেত্রে করতে হয় কি, সুগার ক্যান যদি পরের বছর করতে চাও, অন্য কোনো ক্রপস লাগানো যায় না, আবার সুগার ক্যান করতে হয়, সেক্ষেত্রে সুগার ক্যান। কিন্তু তুমি যদি ধরো ধান লাগাও, দেখো তুমি আজকে ধান লাগাইলা, এই যে এই সিজনে আমন সিজনে ধান লাগাবা, শীতে যায় তুমি আবার সবজি লাগাবা, মানে সিম লাগাইলা, সিম অথবা তুমি লিগুমিনাস ক্রপস লাগালা, তাহলে কিন্তু জমিতে দেখবা ধান লাগানোর ফলে জমিতে যত নিউট্রিয়েন্ট চলে গেছে, কিছু কিছু ক্রপস জমি থেকে নিউট্রিয়েন্ট দেয়, জমিতে নিউট্রিয়েন্ট দেয়, ওই যে বললাম না, নোডিউলস প্রডিউস করে বা অনেক সময় জমিতে দেয়। আবার শীত চলে গেলে তুমি আবার আরো ধান লাগাইলা, কিছুদিন পরে আবার একটা ফসল লাগালা, সেক্ষেত্রে হয় কি জমিতে তোমার ভেরিয়েশন আসে। ভেরিয়েশন আসলে কি হয়, অনেক সময় যে ক্রপটা জমি থেকে বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে, আবার কিছু কিছু ক্রপ জমিতে নিউট্রিয়েন্ট প্রডিউস করে, সেক্ষেত্রে হবে কি একটা ব্যালেন্স প্রডিউস হয়, ব্যালেন্স হয়, যে একটা ক্রপস নেয় একটা ক্রপস দেয়। এই ব্যালেন্সের জন্য কি 3-4 বছর কিন্তু তুমি জমিতে ম্যানিউরস না দিলেও চলে, বা অন্যান্য নিউট্রিয়েন্ট না দিলেও চলে। ম্যানিউরস নরমালি বলি যে কাউডাং, অর্গানিক ম্যানিউর যেটাকে বলি, কাউডাং আছে, পোল্ট্রি ম্যানিউর আছে, বার্মি কম্পোস্ট আছে। কিন্তু সুগার ক্যানের ক্ষেত্রে দেখো কোনো অপশন নাই, 1 বছর লাগাইতে হবে, আরেক বছর ঘাস কাটতে হবে, আবার ওই বছর লাগাইতে হবে। এই জন্য কি হয়, অন্য কোনো ক্রপস এখানে ঢোকার সুযোগ নাই, ক্রপের ভেরিয়েশন আসে না, ক্রপের নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ঠিক মতো হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই কাউডাংটা দিয়ে দিবা, এটা মাস্ট। ঠিক আছে, কাউডাং এর দাম মনে হয় বাড়ছে, 2 টাকা হতে পারে, আমি রিসেন্টলি শুনছি একজনের কাছ থেকে, কারণ আমার একটা ছাত্রের মাস্টার্স স্টুডেন্টের ওর কাউডাংটা লাগবে, ও বলতেছে 2 টাকা করে চাচ্ছে। তাহলে এটা আপডেট দরকার নেই, 1 টাকা করে থাকুক, এটা এখনো স্ট্যান্ডার্ড, আমি জানলে আমি করে দিব। শোনো, তোমাদের নোটটা আমি দিব, আমি নোট দিব তোমাদের, স্যার দিয়ে দিচ্ছি, দেখ স্যারটা নিও, আমিও দিব, আমি আপডেট করে দিব, সব আপডেট করে দিব, ঠিক আছে। তাহলে টোটাল ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে এখানে, এই টোটাল ম্যাটেরিয়াল কস্ট, এটা যোগ করার পর যা আসবে, টোটাল ইনপুট কস্ট, এই দুটো যোগ করবা, ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল যোগ করবা। ঠিক আছে, একটা ফোন আসছে, একটু ওয়েট করো।
এই হচ্ছে তোমাদের ইনপুট কস্ট। হ্যাঁ, তাহলে এখন ওভারহেড কস্টে যাও। ওভারহেড কস্টে দেখো এখানে 12% আমি দাগ দিয়ে রাখছি, এটা গত বছরের স্টুডেন্টদের পড়ানো, আমি এটা 9 করি নাই তোমাদের দেখানোর জন্য। এটা 9% হবে, এখানে 9% হবে, ঠিক আছে 9 হবে। এটা কিন্তু ফর সব 1 ইয়ার, ধরনের ক্রপের জন্যই কি 9% ধরবো সব সময়? সব ক্রপসের জন্য 9 ধরবে, 9 সব সব। এটা হচ্ছে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্টেড 9%। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি তো 2006 এর স্টুডেন্ট, তখন আমি ধরছিলাম, আমার যত মনে আছে আমি ধরছিলাম 13%, আমার মনে আছে 13% তখন সুদ, তখন ইন্টারেস্ট 13% করেছিল সব জায়গায়। 2006 এর কথা, এটা চিন্তা করা যায়। দেখো তারপরে 14% শিখাইছি আমি ছাত্রদের, 14% করাইছি। এখন তোমাদের সরকার এটা 9%। মানে সরকারের এজেন্ডা হচ্ছে কি, ব্যাংক বা অন্যান্য যারা ঋণ প্রদান করে ফার্মারদের, তারা কিন্তু বেশি রাখে, নর্মালি রক্ত চোষা বলা যেটাকে। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এই বর্তমান সরকার সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে নিয়ে আসছে। সিঙ্গেল ডিজিট মানে হচ্ছে 10% হবে না, 11 হবে না, 9, সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিটে সর্বশেষ যে ভ্যালুটা 9 সেটা রাখছে ব্যাংক। তারপর এটা অনেক দিন লাগছে কার্যকর করতে, সবাই 13-14% ইন্টারেস্ট রাখবে। তাহলে দেখো এখানে কিন্তু ফর 1 ইয়ার, তার মানে যা আসবে তার 9%, অর্ধেক করা দরকার নাই, 1 বছরের এই জমি হয়ে 1 বছরে। আর মিসেলিয়াস 5% কস্ট, এটা যা আসে তাই। তো টোটাল ওভারহেড কস্ট যা আসবে দুইটা যোগ করবা, টোটাল কস্ট অফ প্রোডাকশন হবে ওভারহেড কস্ট আর হচ্ছে ওই ইনপুট কস্ট যোগ করার পরে যা আসবে তাই। এখন গ্রস ইনকামটা বের করো। দেখো আমরা সুগার ক্যান আমরা বিক্রি করে যাবে পাবো হচ্ছে প্রায় দেখো 95,000 কেজি পার হেক্টরে, প্রতি কেজির দাম হবে 3 টাকা, আমরা যা বের হবে সেটা। আর ড্রাই লিফ যদি বিক্রি করা যায়, সেটা অনেক সময় 2 টাকা কেজি বিক্রি করা যায়, বা 1 টাকা কেজি, তুমি 2 টাকায় লিখো, আমরা ম্যাক্সিমামটা ধরি যেহেতু লাভ দেখাইতে হবে। অনেক সময় হয় কি, তোমাদের একটা প্রশ্ন উত্তর দিই, তোমাদের তো প্রশ্ন আসে না, সবাই তো ঘুমাচ্ছ লগ ইন করে। অনেক সময় হয় কি, এত পরিমাণ খরচ আসে, মানে টোটাল কস্টটা ধরো 1,20,000 টাকা দেখা যায়, কিন্তু হঠাৎ করে তুমি যখন বিক্রি করতে যাবা, গ্রস ইনকাম করতে যাবা, বিক্রি করার পর 1,20,000 না হয় 1,18,000 চলে আসে। তখন মানে তখন তোমার লাভের চেয়ে লসের কি বলে, লাভের চেয়ে 2,000 টাকা লস দেখায়। পরীক্ষা খাতে আমাদের এমন অনেক সময় তোমরা জানো না, আন্দাজ হিসাব বসায় দাও, মানে অ্যাকচুয়াল রেটটা না জেনে যখন বসাও, তখন হয় কি লাভ আর আসে না, মানে এই যে BCR 1 এর চেয়ে কম চলে আসে। পরীক্ষা খাতে তখন চিকা শুরু করে দাও যে কি হবে। এই ক্ষেত্রে অনেক সময় এই যে মানে এত হিসাব উপরে হিসাব, ধরো এখানে তখন চেঞ্জ করতে যাও, যদি যেখানে আমি বাড়ায় দিই, তখন তুমি যদি দেখো কম আসতেছে, মানে লাভটা কম আসতেছে, তখন তুমি যদি চাও যে আমি টোটাল কস্ট আমি কমাই দিব, তখন এগুলোর দাম বাড়াইতে হয়, সরি কমাইতে হয়। কমাইতে গেলে তোমার টোটাল হিসাব নষ্ট করতে হয়, কারণ তুমি তো খাতার মধ্যে লিখবা, তোমাকে অনেক কাটাকাটি করতে হবে। সে তার চেয়ে বরঞ্চ এখানে প্রাইসটা 2-3 টাকা বাড়াই দিবা। এখানে 2 টাকা বলছি ম্যাক্সিমাম, কিন্তু এটা কিন্তু 1 টাকা ছিল ধরো, আমি কিন্তু 2 টাকা দিচ্ছি, কারণ অনেক সময় লাভটা কম আসতে পারে। আবার এটা অনেক সময় 3 টাকা 4 টাকা করে দিলাম, কিন্তু খুব বেশি দিও না, তখন দেখবো যে ঠিকই তোমার লাভ আসছে, BCR 1 এর উপরে চলে আসছে। এই সুযোগটা তোমাদের করা হবে, ঠিক আছে, এটা করতে পারবা, ঠিক আছে। তোমরা বুঝছো আমি কি বলছি? বুঝতেছো? তোমাদের লাভ দেখাইতেই হবে পরীক্ষার মধ্যে, সেই ক্ষেত্রে তোমাদের মানে ইয়াটা দিয়ে আর BCR 2 বানায় দিও না। 2 বানাইলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু প্রাইস রেটটা কমাই দিবা, মানে এখানে প্রতি কেজি যেটা এটা কমাবা, 3 জায়গায় 2 করে দিবা, তাহলে দেখবো যে BCR 1 এর উপরে চলে গেছে। তাহলে টোটাল রিটার্নস এত আসছে, বুঝো নাই? মানে আমি বলছি যে BCR যেটা, হ্যাঁ বুঝি নাই, আবার বলো। রেট কোথায় চেঞ্জ করতে হবে লাভ আনার জন্য সেটা বুঝি নাই। ধরো অনেক সময় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি যখন স্টুডেন্ট ছিলাম এমন করছি, অনেক সময় হয় কি, ধরো তোমার কস্ট আসছে 1,50,000 টাকা কস্ট, টোটাল কস্ট অফ প্রোডাকশন 1,50,000। যখন তুমি গ্রস ইনকাম দেখাতে গেছো, এখানে যখন ইনকাম দেখাতে গেছো, এটা 3 টাকা করে ধরছো, এখানে এত কেজি ইট ধরো, এটা বেশি আসবে না, এটা ম্যাক্সিমাম ধরছি, রাইসের 5.5 টন ধরাইছে, তুমি 7.5 টন দিবা, দিতে পারবে না। অনেক সময় প্রাইস, ধানের প্রাইস ধরছে কত, 22 টাকা করে ধরছে কিনা আমি জানি না, আর কত টাকা করে ধরছে, 25 টাকা করে ধরছে কিনা এটাও জানি না। তো অনেক সময় বাজারে অনেক সময় 30 টাকা বিক্রি করে অনেক জায়গায়। তুমি যখন দেখবা তোমার 1,50,000 টাকা খরচ হলো, তুমি যখন এইটা যখন 25 হিসাব করে দেখলা, 25 টাকা কেজি ধরো বা 3 টাকা কেজি ধরে হিসাব করে দেখবা, লাভটা 1,50,000 দেখাতে, মানে টাকাটাই আসছে না, 1,50,000 টাকা উঠতেছে না, 1,40,000 আটকে আছে, তখন তোমার লস হচ্ছে। লস তো তুমি খাতা পরীক্ষা দেখাতে পারবে না। মানে BCR অলওয়েজ, BCR যেটাকে 1, এটা 1 মানে 1,50,000 আসতেই হবে, এটা বেশি দেখাইতে হবে, এটা অথবা বেশি দেখাইতে হবে। এখন সেক্ষেত্রে প্রাইসটা এখান থেকে বাড়াই দিবা, মানে প্রতি কেজি এখানে বাড়াবা, কারণ তুমি যদি ওইখানে ওই যে উপর দিকে যে সমস্ত প্রাইস ধরছো বেশি বেশি, যদি কমাই দিয়ে গেলে তোমার পুরো হিসাবটা চেঞ্জ হয়ে যাবে, এত সময় পাবা না। শুধু এইখানে এসে তুমি প্রাইস রেটটা যেটা আছে এটা কিছুটা বাড়াই দিবা, অল্প বাড়াবা। ধরো ধান যদি 25 টাকা করে দেওয়া হয়, তুমি এটা 28 টাকা করে দিলা,
ট্রাই লিভ যদি তোমার 1 টাকা থাকে 2 টাকা দিলা, ক্যান যদি 2 টাকা থাকে তুমি 4 টাকা দিলা, সমস্যা নাই। তখন দেখবা তোমার 1,50,000 উপরে চলে গেছে, 1,52,53 চলে গেছে। তখন তুমি লাস্টে জাস্ট ইনকামটা দেখাবা, নেট প্রফিট যেটা আসে। সেক্ষেত্রে যদি 53,000 যায় তাহলে 1,50,000 1,53 মাইনাস 1,50,000 3,000 টাকা তোমার লাভ হবে। বিসিআর 1.0 সামথিং আসবে। ঠিক আছে? জি স্যার। এই যে এখন আমি আর বাকিটা দেখালাম না তোমাদের, এই যে বিসিআর, কস্ট অফ প্রোডাক্ট, পার ইউনিট অফ প্রোডাক্ট, কস্ট অফ সিপি ইউপি যেটা, এটা তোমাদের দেখালাম না, এটা তোমরা নিজেরা বের করে নিবা। ঠিক আছে? স্যার এই হচ্ছে তোমাদের 2টা। আমি আরো 2টা পড়াবো হচ্ছে নেক্সট ক্লাসে, বৃহস্পতিবারে। তোমাদের আর 2টা বাকি আছে, সেটা হলো টোবাকো আর স্যার আমাকে কি বলছে পড়ানোর জন্য, টোবাকো আর হচ্ছে সুগার বিট। পরের ক্লাসটা বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে? কারণ এইভাবেই তোমাদের তো এখন মানে না বোঝার কিছু আছে কিনা আমাকে বলো। আমি স্ক্রিন শেয়ারিংটা কেটে দিচ্ছি। এই তোমরা যারা যারা আসো এখানে ইয়ে করো, ওই যে আমি তোমাদের লিংক দিলাম, তোমাদের অ্যাটেন্ডেন্সটা পূরণ করো। ঠিক আছে? 11টা 2 বাজে, 11টা 7-এর মধ্যে 5 মিনিটের মধ্যে সবাই পূরণ করো। ঠিক আছে? দিয়ে দিছি তোমাদের, দেখো চ্যাট বক্সে দিয়ে দিছি, তোমরা পূরণ করতে থাকো। সবাইকে বলতেছি তোমরা চ্যাট বক্সে লিংক দেওয়া হয়েছে, তোমরা সবাই যে অ্যাটেন্ডেন্স দাও। আমি চেক করতেছি কতজন দিচ্ছ। 4 জন, 9 জন দিয়েছ, 9 জন, 24 জন দিয়ে দিছ, 34 জন। কিন্তু আবার বলে নেই, তোমাদের অ্যাটেন্ডেন্স আছে এখানে টোটাল 279 জন। 279-র বেশি যেন কোনোভাবেই না আসে। 1 জন 2টা দিব না। আমি কিন্তু প্রচন্ড রকমের রাগী মানুষ, আমাকে যারা চিনো হয়তো বা জানো। তোমাদের একটা গ্রুপ আমি নেই, কোন গ্রুপটা নেই বলো তো? কোন গ্রুপটা নেই তোমাদের? আমার গ্রুপের স্টুডেন্ট আছে এখানে? দুশো। আবার পার্টিসিপেন্ট বেড়ে যাচ্ছে তোমাদের, এখন পার্টিসিপেন্ট বেড়ে যাচ্ছে, 283 জন হয়ে গেছে। নতুন অ্যাড করছে নাকি? কেউ কি বলছো নাকি যে স্যার অ্যাটেন্ডেন্স নিচ্ছে এখন? একটা মজার বিষয় বলি, তোমরা যারা এখানে আসো শুনতেছো, 11টা 3 দিচ্ছি তো, 11টা 7 পর্যন্ত আমি নিব, 2 দিচ্ছি 7 পর্যন্ত নিব। এই কথা বলেছে মাহা মাহা মনে হচ্ছে। আমি কিন্তু 11টা 7-এর পরে যারা অ্যাটেন্ডেন্স দিব ওটা কাউন্ট করব না, বলে দিলাম। অনেক হয়ে গেছে, 226 জন। বাংলাদেশের মধ্যে কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, স্যার বলো। ইউপিটা কি এক্সামে আসে যে কেজি? হ্যাঁ হ্যাঁ, আসে 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 আসে, জিজ্ঞেস করো। আমি দেই, এটা ভেরি ইজি। তো তোমাদের কোনো সমস্যা হচ্ছে? এটা তো না বোঝার কিছু নাই, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। স্যার কোনো ফার্মার যদি লোন না নিয়ে নিজের টাকায় করে তখন কি ইন্টারেস্ট গুলা? না, এটা তো তারপরে ফার্মারের জমির ভ্যালু ধরতে হবে, বুঝছো? তার তো একটা খরচ হয়, বুঝছো না? জি স্যার। ধরতে হবে। হ্যাঁ,
এই মাহমুদুর তুমি কথা বলতেছো কেন? এই 150 মাহমুদুর রহমান, তোমাকে ফোন দিছি, তুমি কথা বলতো ক্লাসের মধ্যে কার সাথে কথা বলো? তুমি ক্লাস করতেছো, তুমি দেখি যে রুমে আড্ডা মারতেছো সম্ভবত। কেন? এই 150 কে রেসপন্স করো। আমি তোমাকে ফোন দিছি মাত্র। মাহমুদুর, ডাকনাম কি? মাহমুদুর রহমান কে? স্যার সরি স্যার স্যার আমি তুমি ক্লাস করতেছো নাকি ক্লাসে আড্ডা মারতেছো? ফোন রেখে স্যার ওয়াশরুমে গেছিলাম তো আমার হ্যাঁ, ফোন রেখে ওয়াশরুমে গেছো, ক্লাসের মধ্যে রেখে ওয়াশরুমে গেছো, আর তুমি এখানে অন করে গেছো, কথা শোনা যাচ্ছে। মাত্র আসলাম স্যার রুমে স্যার। সরি স্যার। আমি কিন্তু ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, তোমরা সবাই জানো মনে হয়। জি স্যার। আমি কিন্তু আমার কাছে সবার ইয়ে আছে, অতএব আমার সাথে ওই ইয়ে করে লাভ নাই। আমি ওই যে আমাকে বলছো না সকালে, আমি কিন্তু বের করে ফেলবো, এত সহজ না, বলে দিলাম। সরি স্যার স্যার। তো যে বলছো সে তো আমার কাছে সরি বলবা যে স্যার আমার ভুল হয়ে গেছে। এখন বললে না হয় আমি সাথে সাথে ক্ষমা করে দিতাম, কিন্তু তখন ক্ষমা করবো একটু সমস্যা হবে, ক্ষমা করবো। ঠিক আছে, তাহলে এই তোমরা যারা যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো, মোটামুটি কতজন দিছো? 285 জন। আর দিও না, অলরেডি 3 জন বেশি দিয়ে ফেলছো। হ্যাঁ, 282 জন দেখাচ্ছিল, আমাকে 183 জন, তাহলে 285 বেশি আসছে কি? আচ্ছা, যে এনিওয়ে সমস্যা নাই, এই আবার বাড়তেছে। এখন বন্ধ করে দিব, আর দেওয়া দরকার নেই, এখন দিলেও লাভ হবে না। আচ্ছা শোনো, তোমাদের তাহলে এখন যেটা হলো, সম্ভবত আগামী বৃহস্পতিবার আবার ক্লাস আছে, তাই না? আমার সাথে যে কথা বলছো আজকে, কে কথা বলছিল আজকে আমার সাথে সকালে বা রাতে ফোন দিছিলাম? স্যার তালহা বলছিল। তালহা? আচ্ছা, তালহাকে সাথে আমাকে বললেও যে আগামী বৃহস্পতিবার ক্লাসটা আগে আমার সাথে একটু কথা বলতে, ক্লাসটা কখন হবে কি হবে, ঠিক আছে? আর হলে যারা আসছো একটু সাবধানে থাকো, হলে অলরেডি করোনা ইনফেক্টেড কয়েকজন ছাত্র পাওয়া গেছে, ওদেরকে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আবার আর নতুন কয়েকজন ইনফেক্টেড হয়েছে, ওরা নিজেরা বলতে যাচ্ছে না, কারণ ওই যে হল থেকে বের করে দিবে। অনেকে হচ্ছে সিমটমস অলরেডি অ্যারাইজিং, কেউ কিন্তু বলতেছে না, বাট আমার গোপন তথ্য বা আমার সোর্সের মাধ্যমে যেটা জানতে পারছি যে অনেকেরই সিমটম দেখা দিচ্ছে। তারপরে আবার 3-4 জনের কালকে আমি কনফার্ম করলাম। সো বি কেয়ারফুল, যারা হলে আছো একটু সাবধানে থাকো। আর হলে থাকাটা তোমাদের আসলে এটা আনঅফিসিয়াল, বেশি প্রকাশ করতে যেও না, তাহলে নিজেরাই একটু সমস্যায় পড়বা, সাথে প্রশাসনও সমস্যায় পড়বে। তারপরে এই যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে কালকে একটা হলে সম্ভবত, এটা আসলে কিভাবে হলো আমি জানি না। ঠিক আছে, তপনের উদ্দেশ্যে করছে, সেটা খুব ভালো একটা উদ্যোগ ছিল, কিন্তু এই প্যান্ডেমিকের মধ্যে না করে যদি আর কিছুদিন পরে করতো সেটা সবচেয়ে বেস্ট হতো। যেহেতু হল অফিসিয়ালি অফ ছিল, এখন এটা করে খুব মানে মানে খুব যে ভালো হবে সেটা না, আরো মানুষ নেগেটিভ ভাবে নিবে। এটা যদি ধরো সরকার যদি ঘোষণা দিত খোলার বিবে, তখন করলে প্রথম দিন করলেই হয়ে যেত। এনিওয়ে, তোমরা যারা হলে আসো, ফুটবল খেলো বা ঘোরাঘুরি করো, প্লিজ লিস্ট মাস্ক পরে থাকো। আমার সামনে যদি মাস্ক ছাড়া পরো, আমি মাস্ক কিনে পরে ছাড়বো তোমাদের। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হলো নিজেরা সুস্থ থাকো, পরিবার সবাইকে সুস্থ রাখো, আমাদেরকে সুস্থ রাখো। হ্যাঁ, আজকে আপাতত এখানে ক্লাস শেষ। 300 জন অলরেডি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো, আমি নিব না। 11টা 7-এর পর থেকে আর নিব না, আমার কাছে টাইম শো আসতেছে। 11টা 7-এর পরে দিলে আর আমি নিব না, অতএব এটা লাভ হচ্ছে না। এটা এটা করো করো। 253 কে মালিহা তুমি 253 আইডি করতে থাকো। হ্যাঁ, এটা আমি, এটা আমার যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছে, করো, তুমি লিখো। হ্যাঁ, তোমার আইডি ফর্ম পূরণ করো, সমস্যা নাই, আমি দেখে দিব। আচ্ছা, এটা এটা হচ্ছে এটা। আর আর যারা ক্লাস করো না, এখন শুধু রেসপন্স করতেছো, হবে না। অনেকে 2বার করে দিচ্ছ, ফ্রেন্ডেরটা করে দিচ্ছ, সেটাও হবে না। আমি অবৈধ কোনো কিছু অ্যালাউ করি না, করবো না, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমাদের তাহলে এখানেই ক্লাস শেষ, নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থেকো। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।